আচ্ছা, আমাকে একবার সবাই বলে নাও যে সাউন্ড একদম ঠিকঠাক আছে এবং স্ক্রিনটাও ঠিকঠাক দেখতে পাচ্ছ, একটু কনফার্ম করে দাও। ওকে, এবার মন দিয়ে শোনো। আমরা আজকে যে টপিকটা পড়বো, টপিকটার নাম হচ্ছে নাম্বার সিস্টেমস। ভীষণ ইম্পর্ট্যান্ট একটা টপিক। এই টপিক থেকে এমন কোনো এক্সাম নেই যেখানে তোমার কোশ্চেন থাকবে না। তাহলে এই টপিকটা পড়তে গেলে তোমাকে ভীষণ নিখুঁতভাবে পড়তে হবে। নিখুঁতভাবে মানে কি, প্রতিটা নাম্বার সম্বন্ধে যেমন ভালো করে জানতে হবে এবং সেই রিলেটেড যত রকম টাইপের কোশ্চেন আছে সেগুলো আমাদেরকে ভালো করে জানতে হবে। এটা হবে আমাদের প্রথম কাজ, যে আমরা প্রতিটা নাম্বারকে একদম ডিটেলসে জানবো। এবং যেমন মানুষের ক্ষেত্রে নানা রকম ক্যারেক্টারের মানুষ থাকে, ভালো মানুষ, খারাপ মানুষ, এরকম টাইপের থাকে, তো তেমনি নাম্বারেরও মধ্যেও নানা রকমভাবে ভাগ আছে। তো সেই ভাগগুলো মেনলি আমাদের প্রথম জানতে হবে, তারপরে আমরা কিছু প্রবলেম করব এবং যত রকম টাইপের কোশ্চেন আসতে পারে সেগুলো তারপর ধীরে ধীরে আমরা আলোচনা করব। ঠিক আছে? ওকে, চলো খাতা পেন প্রত্যেকে রেডি নিয়ে করবে এবং প্রত্যেকে কিন্তু খাতায় নোট করবে। আমি একটা একটা নাম্বার নিয়ে আলোচনা করব এবং প্রত্যেকে খাতা পেনে কিন্তু সুন্দর করে লিখবে, তবে গিয়ে এই জায়গা থেকে তোমার কোনো সমস্যা হবে না। তুমি যে এক্সামেই যাও, মানে একদমই বলে না 1 থেকে 80 সবার জন্য আছি, তো তেমনি এই নাম্বার সিস্টেম কিন্তু সবার জন্য আছে, প্রত্যেকের কাজে লাগবে। তাহলে চলো সবার প্রথমে আমরা জেনে নিই যে এই যে ছবিটা এখানে দেওয়া আছে, এই ছবিতে কি বোঝাতে চাইছে। সবার প্রথমে তোমরা যে ছবিটা দেখতে পাচ্ছ, সব থেকে ছোট্ট একটা ঘর দেয়া আছে, একদম ছোট একটা ঘর দেয়া আছে, ওই ঘরটার দিকে সবার প্রথমে লক্ষ্য করো। প্রত্যেকে দেখতে পাচ্ছ? প্রত্যেকে দেখতে পাচ্ছ? আচ্ছা, এখন ঠিক আছে, প্রত্যেকে দেখতে পাচ্ছ? ওকে, দেখো সব থেকে ছোট একটা, দেখো একটা ঘর আছে, সব থেকে ছোট যেটা, আমি তীর চিহ্ন করছি, সাদা কালার দিয়ে করে দিচ্ছি, বাইর থেকে করছি যাতে চিনতে পারো। এবং দেখো লেখা আছে ন্যাচারাল নাম্বার বলে, স্বাভাবিক সংখ্যা। ন্যাচারাল নাম্বার বলে লেখা আছে, যেটার বাংলা হচ্ছে স্বাভাবিক সংখ্যা। আমি একটু লিখেও দিচ্ছি, খাতায় নোট করবে প্রত্যেকে। হলুদ কালি ব্যবহার করছি। ন্যাচারাল নাম্বারস, স্বাভাবিক সংখ্যা। প্রত্যেকে খাতায় নোট করবে কিন্তু। স্বাভাবিক সংখ্যা, ন্যাচারাল নাম্বারস, স্বাভাবিক সংখ্যা নিয়ে আমরা প্রথমে আলোচনা করব। স্বাভাবিক সংখ্যা মানে কি বুঝবো, যেটাকে আমরা কাউন্টিং নাম্বার হিসেবে বলি, যেমন রোল নাম্বার। তুমি কখনো ক্লাসে দেখোনি যে স্যার বলছে এই 1/2 এদিকে আয়, 0.5 এদিকে আয়, 0.3 এদিকে আয়, এই 0 এদিকে আয়, এরকমভাবে রোল নাম্বার ডাকেনি। শুরু হয়েছে কোথা থেকে? 1 থেকে। 1 2 3 4 করে 1 2 3 4 করে ধীরে ধীরে চলে। তো এই নাম্বার সিস্টেমে ন্যাচারাল নাম্বার কারা? তারা হচ্ছে 1 থেকে স্টার্ট হবে, 1 2 3 4 করে ডট 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 করে চলতে থাকবে। এইগুলোকে আমরা বলবো স্বাভাবিক সংখ্যা বা ন্যাচারাল নাম্বার। কাউন্টিংয়ের কাজে লাগে, কাউন্ট করতে আমাদের কাজে লাগে। 10টা ছাগল আছে, 15টা ছাগল আছে, কাউন্টিংয়ে আমাদের কাজে লাগে স্বাভাবিক সংখ্যা। তাহলে স্বাভাবিক সংখ্যা বা ন্যাচারাল নাম্বার কারা? 1 থেকে শুরু করে এক এক করে ডিস্টেন্সে 1 2 3 4 এরকমভাবে। আমি যদি তোমাকে বলি যে তোমাকে আমি একটা স্কেল দিয়ে দিলাম, ঠিক আছে, এই স্কেলের মাঝখানে আমি 0 দিলাম, এখানে 1 দিলাম, ডান দিকে ধীরে ধীরে 2 3 4 করে দিতে থাকলাম, ডট 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 করে চলতে আছে। ঠিক আছে, একই রকম বাম দিকেও চলতে আছে, বাম দিকে -1 -2 -3 এইভাবে চলতে আছে। এই স্কেলটা এঁকে নেবে খাতাতে। এখানে স্বাভাবিক সংখ্যা বলতে কি বুঝবো? সাপোজ ভাবো তুমি 0-তে দাঁড়িয়ে আছো, 0-তে দাঁড়িয়ে থেকে একটা বলকে থ্রো করে দিয়েছো। বলটা প্রথমে 1-এ ডপ খেলো, তারপর 1 ইউনিট দূরে দূরে ডপ খেতে 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 চলতে আছে। এই যে 1 ইউনিট ডিস্টেন্সে ডপ খেতে খেতে চলতে আছে, তো আমরা তখন বলবো কি, যেখানে যেখানে বলটা ডপ পড়ছে সেই জায়গাগুলো আমরা নিয়ে নেব। তার মানে n এর মধ্যে কি থাকবে? 1 2 3 4 5 6 এইভাবে ডট 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 করে চলতে থাকবে। এটা হচ্ছে আমার স্বাভাবিক সংখ্যার সেট। আশা করি স্বাভাবিক সংখ্যা প্রত্যেকে বুঝেছো, একটু কনফার্ম করো। স্বাভাবিক সংখ্যা প্রত্যেকে বুঝেছো, কনফার্ম করো। হ্যাঁ বলো, কোনো কোশ্চেন থাকলে বলতে পারো। না,
স্বাভাবিক সংখ্যা মাইনাস হতে পারে না, আমি মাইনাসের দিকে কিছু করিনি, ভালো করে দেখো, 1 থেকে শুরু করেছি, 1-এ প্রথম বলটা ড্রপ খেয়েছে, দিয়ে ডান দিকে চলতে আছে, বুঝতে পেরেছো? কাউন্টিং নাম্বার যেমন রোল নাম্বার ভাববে, দিলে বুঝতে পারবে। ওকে, এর কোনো শেষ নেই। তোমাকে যদি কেউ কোশ্চেন করে, আচ্ছা বলো তো 0 কি স্বাভাবিক সংখ্যা, তুমি কি বলবে? 0 কি স্বাভাবিক সংখ্যা, তুমি কি বলবে? না বলবো না। কেন না বলবো? কারণ আমাদের স্টার্টিং হচ্ছে, কাউন্টিং নাম্বার স্টার্ট হচ্ছে 1 থেকে, 1 2 3 4 করে। তো আমার স্বাভাবিক সংখ্যা 1 থেকে শুরু হবে, অতএব 0 কিন্তু স্বাভাবিক সংখ্যা বা ন্যাচারাল নাম্বার নয়। তাহলে এটা একটা কোশ্চেন হতে পারে, আমরা স্টার করে রাখতে পারি, দিয়ে কোশ্চেনটা লিখে রাখতে পারি যে 0 কি স্বাভাবিক সংখ্যা, তো বলবো না, 0 স্বাভাবিক সংখ্যা নয়। এবার হচ্ছে কি, তোমাকে কোশ্চেন বললো, বলো তো সব থেকে বড় স্বাভাবিক সংখ্যাকে, সব থেকে বড় স্বাভাবিক সংখ্যাকে কে বলতে পারবে? সব থেকে বড় স্বাভাবিক সংখ্যাকে নির্ণয় করতে পারবো না, নির্ণয় করতে পারবো না। কেন না? স্বাভাবিক সংখ্যার শেষ নেই, স্বাভাবিক সংখ্যার কোনো শেষ নেই, চলতে আছে। মানে ওই যেমন পদ না শেষ হলে তেমনি হয় আর কি, যখন একটা ছেলে আর মেয়ে গল্প করতে করতে যায়, কখন সময় কেটে যায় বুঝতে পারে না, প্রথম প্রথম আর কি। তো তখন বলে কি, এই পদ যদি না শেষ হয় কেমন হতো। তো এখানে এর শেষ নেই, এই নাম্বারের কোনো শেষ নেই, ঠিক আছে? 5 6 7 8 ডট 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 করে চলতে আছে। তো এই স্বাভাবিক সংখ্যার কোনো শেষ নেই। তাই আমাকে যদি বলে সব থেকে বড় স্বাভাবিক সংখ্যা কে হবে, তো আমি বলবো সেটা বলা সম্ভব নয়, নির্ণয় করা যাবে না। প্রত্যেকে বুঝেছো? কনফার্ম করবে। প্রত্যেকে বুঝেছো? কনফার্ম করবে। বেশ, তার মানে আমরা স্বাভাবিক সংখ্যা সম্বন্ধে আইডিয়া আমাদের হয়ে গেল। কেউ যদি আমাকে একটা কোশ্চেনে বলে, আচ্ছা বলো তো 1/2 এই সংখ্যাটা কি স্বাভাবিক সংখ্যা, তুমি কি অ্যান্সার দেবে? 1/2 এটা কি স্বাভাবিক সংখ্যা, তুমি কি অ্যান্সার দেবে? স্বাভাবিক সংখ্যা নয়, কারণ স্বাভাবিক সংখ্যা ওরকম ফ্র্যাকশনে হতে পারে না, স্বাভাবিক সংখ্যা ফ্র্যাকশনে হতে পারে না। কেন না? আমরা এক্ষুনি পড়লাম যে কাউন্টিং নাম্বার, কখনো স্যার বলে না যে এই 1/2 এদিকে শোন, কখনো রোল নাম্বার কারোর হাফ হয় না, 1/3 হয় না, 0.2 হয় না, তো ওগুলো কাউন্টিং নাম্বার। তাই স্বাভাবিক সংখ্যাতে পয়েন্ট দিয়ে বলতে পারবো না, বা হচ্ছে এরকমভাবে ফ্র্যাকশনের রেজাল্ট বলতে পারবো না, না নেগেটিভ বলতে পারবো, না জিরো বলতে পারবো, না ফ্র্যাকশন বলতে পারবো, জাস্ট কাউন্টিং নাম্বার। আশা করি স্বাভাবিক সংখ্যা বুঝে গেছো। এই জন্য আমাদের যে এই ছকটা, সেই ছকের মধ্যে সবথেকে ছোট যে ঘরটা, সেই ছোট ঘরটা হচ্ছে স্বাভাবিক সংখ্যার ঘর। তার মানে কি বোঝাচ্ছে? যে যত নাম্বার আছে তার মধ্যে এই ছোট্ট ঘরটাতে স্বাভাবিক সংখ্যাগুলো থাকে। এখানে যারা থাকে এদের বড় ভাইকে এখন খুঁজবো, মানে এর উপরে যে ঘরটা আছে, যেমন আমরা, আমাদের উপরের জেনারেশন কে? আমাদের বাবা মারা, তার উপরে জেনারেশন কে? দাদুরা। তেমনি এটা হচ্ছে ধরো আমাদের জেনারেশন, আমরা ছোট্ট, এখন ছোট্ট বাচ্চা আমরা এখন, ঠিক আছে? তো সেই হিসাবে আমাদের এন হচ্ছে এটা, এন হলো ন্যাচারাল নাম্বার, হলো সব থেকে ছোট। এবার এরা প্রত্যেকে, যেমন আমরা কোথায় থাকি? আমরা আমাদের বাবা মার ঘরে থাকি। তার মানে এবার যে বড়টা বের করতে যাব যখন, এটা কিন্তু তার ভিতরে থাকবে। এখানে যারা যারা ছিল তারা প্রত্যেকে থাকবে, এক্সট্রার কিছু মেম্বার আসবে, সেইটা এখন নাম কি দিচ্ছে? নাম দিচ্ছে হোল নাম্বার। হোল নাম্বার, হোল নাম্বারস, এটাকে বাংলাতে কি বলে? বাংলাতে বলে অখণ্ড সংখ্যা, বাংলাতে বলে অখণ্ড সংখ্যা। অখণ্ড, নাম থেকে বুঝতে পারছি খণ্ড করা যাবে না, অখণ্ড। তো মানে কি? হোল নাম্বার, সেখানে কি আসবে? বলছে তুমি যে এখনই স্বাভাবিক সংখ্যা পড়েছিলে, সেই স্বাভাবিক সংখ্যাতে কারা ছিল? তুমি বললে যে স্যার 1 2 3 4 করে ডট 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 করে চলতে ছিল, ঠিক আছে? হোল নাম্বারে কি হচ্ছে? বলছি এই যে স্বাভাবিক সংখ্যার সেটটা আছে, সেখানে যদি আমরা জিরোটাকে ইনক্লুড করে দিই, এর সাথে যদি আমরা জিরোটাকে ইনক্লুড করে দিই, জিরোটাকে যদি সঙ্গে নিয়ে নিই, তাহলে যে সেটটা হয়ে যাবে তাকে আমরা বলবো হোল নাম্বার বা অখণ্ড সংখ্যা। তাহলে কেউ যদি তোমাকে বলে যে হোল নাম্বার বা অখণ্ড সংখ্যার সেটে কারা থাকবে, তুমি বলবে ও ওটা তো কিছু ব্যাপারই নয়, আমি তো স্বাভাবিক সংখ্যা পড়েছি, তারা তো থাকবে, তার সাথে এক্সট্রার কে আসবে? জিরো আসবে, এক্সট্রা আসবে জিরো। তাহলে অখণ্ড সংখ্যাতে এক্সট্রার কে প্রবেশ করলো? অখণ্ড সংখ্যাতে এক্সট্রার প্রবেশ করলো জিরো। তাহলে আমাদের যে স্কেলটা ছিল, আমরা যদি সেই স্কেলে চলে যাই, যে স্কেলটা আমরা একটু আগে দেখেছিলাম, ওই স্কেলের মধ্যে তাহলে কি আসবে?
না আগে যে আমি জিরোটাকে বাদ দিয়ে দিয়েছিলাম যখন আমি স্বাভাবিক সংখ্যা বলেছিলাম, এখন আমার কি হবে না ওই জিরোটাও চলে আসবে। তার মানে আমার জিরোটা ইনক্লুড হয়ে যাবে। বলটা এখন জিরোতে প্রথম ডপ খেয়ে তারপর 1, তারপর 2, তারপর 3 এরকম করে চলতে থাকবে। তাহলে সেটা হয়ে গেল আমাদের অখণ্ড সংখ্যার সেট, যাকে আমরা ইংলিশে কি বলবো? ইংলিশে বলবো হোল নাম্বারস। হোল নাম্বারস বা অখণ্ড সংখ্যার সেটে তাহলে কে এলো? জিরো এক্সট্রা এলো। এবার যদি তোমাকে কেউ কোশ্চেন করে বলো তো জিরো কি অখণ্ড সংখ্যা, তুমি কি আনসার দেবে? জিরো কি অখণ্ড সংখ্যা, তুমি কি আনসার দেবে? হ্যাঁ সঠিক, জিরো হচ্ছে অখণ্ড সংখ্যা। কেন? এক্ষুনি পড়লাম যে অখণ্ড সংখ্যার মধ্যে জিরো থাকে। এখানে নোটেশন কি ব্যবহার করা হয়? অখণ্ড সংখ্যা ডব্লিউ ব্যবহার করা হয়। ডব্লিউটা কোথা থেকে এসছে? হোল নাম্বার। ইংলিশে হোল নাম্বার যেহেতু বলা হয় ওর থেকে ডব্লিউটাকে কেটে নেওয়া হয়েছে। তো ডব্লিউর মধ্যে তাহলে কারা থাকছে? ডব্লিউর মধ্যে আমাদের থাকছে জিরো থেকে শুরু করে 1, 2, 3 করে বাকি যতগুলো সব ছিল তারা চলে আসবে। তো এইটা হয়ে যাচ্ছে আমাদের হোল নাম্বার বা অখণ্ড সংখ্যা। তাহলে ন্যাচারাল নাম্বার তো সবাই এর মধ্যে আছে। কেউ যদি আমাকে বলে আচ্ছা বলো তো 3টাকে তুমি হোল নাম্বার বলতে পারবে, তুমি কি বলবে? মেসেজ বক্সে আনসার দেবে ইয়েস অর নো, ওয়াই অথবা এন। মেসেজ বক্সে আনসার দেবে ইয়েস অর নো। 3টাকে কি তুমি হোল নাম্বার বলতে পারবে? মেসেজ বক্সে আনসার দেবে 3টাকে কি তুমি হোল নাম্বার বলবে? ইয়েস অর নো। 3 দিয়েছি, 3 কি হোল নাম্বার বলতে পারবে? যে এটাকে আমি হোল নাম্বার বলতে পারি? হ্যাঁ আমরা হোল নাম্বার বলতে পারি, কারণ এটা এখানে থাকছে, আমরা তো পড়েছি। আচ্ছা কেউ যদি বলে 3টাকে কি ন্যাচারাল নাম্বার বলতে পারি? বলছে হ্যাঁ বলতে পারি। তাহলে তুমি বলবে হ্যাঁ স্যার তাহলে 3কে কি বলবো? 3 হোল নাম্বারও হচ্ছে, ন্যাচারাল নাম্বার। কেন? তোমার কি 2-3টা নাম নেই? কিষেনের যদি 108খানা নাম থাকতে পারে, তোমার যদি 2-4টা নাম থাকতে পারে, তাহলে 3-এর কেন হবে না? সে কি বাঁধের জলে ভেসে এসছে? তারও হতে পারে। তো 3-এরও তেমনি আমরা নাম নিচ্ছি। 3কে আমরা হোল নাম্বারও বলতে পারি, 3কে আমরা ন্যাচারাল নাম্বারও বলতে পারি। সবাই বুঝেছো? কনফার্ম করো। এমন একটা অঙ্ক বলো, বা আমরা সংখ্যা হিসেবেও যদি বলি। আচ্ছা শুনতে পাচ্ছ তো? একটু কনফার্ম করবে, শুনতে পাচ্ছ? আচ্ছা এবার বলো আমাকে, হ্যাঁ এবার আমাকে বলো যে এমন একটা সংখ্যা বলো যে সংখ্যাটা হোল নাম্বার হবে কিন্তু স্বাভাবিক সংখ্যা হবে না, অখণ্ড সংখ্যা হবে কিন্তু স্বাভাবিক সংখ্যা হবে না। বলে ফেলো দেখি, এমন একটা সংখ্যা বলো, এমন একটা সংখ্যা বলো যেটা হচ্ছে তোমার হোল নাম্বার হবে কিন্তু তোমার স্বাভাবিক সংখ্যা হবে না। বাকিরা? মেসেজ বক্সে আনসার করবে, প্রত্যেকে মেসেজ বক্সে আনসার করবে যে এমন একটা তুমি সংখ্যা বলো যেটা হচ্ছে তোমার অখণ্ড সংখ্যা হবে কিন্তু স্বাভাবিক সংখ্যা হবে না। তাহলে সেটা কে হবে? জিরো। তাহলে জিরো হচ্ছে তোমার কি? জিরো হচ্ছে অখণ্ড সংখ্যা কিন্তু স্বাভাবিক সংখ্যা নয়। প্রত্যেকে বুঝে গেছো তো? একটু কনফার্ম করো। প্রত্যেকে বুঝে গেছো? একটু কনফার্ম করো। ব্যাস, এবার আমরা তাহলে হোল নাম্বার সম্বন্ধে জেনে গেলাম। হোল নাম্বার আমাদের কোথায় কাজে লাগে? দেখো বেশিরভাগ কোশ্চেনে এই অখণ্ড সংখ্যাটাকে ইনক্লুড করে দিলে সেখানে কিন্তু জিরোটা ইনক্লুড হয়ে যায়। তাই এই সব ক্ষেত্রে যখন কোথাও বলবে কোনো কোশ্চেনে অখণ্ড সংখ্যা, তাহলে আমাকে সবসময় মাথায় রাখতে হবে যে এখানে জিরোর একটা বিশাল ভূমিকা আছে। তো জিরোটাকে যেন অ্যাভয়েড না করো, ভালো করে খেয়াল রেখো। তাহলে দেখো আমরা মোটামুটি এনের বড় ভাইকে খুঁজে পেলাম, এনের বড় ভাইকে পেয়ে গেছি। তাহলে আমাদের যে ছবিটা ছিল সেই ছবিতে এনের বড় ভাই কিন্তু পৌঁছে গেছে, ঠিক আছে? তো আমরা দেখতে পাচ্ছি এনের বড় ভাইকে, এনের থেকে একটু বড়, যাকে হোল নাম্বার লেখা হয়েছে, ঠিক আছে? এবার আসছি তার উপরে কে আছে। তার উপরে মানে কি বোঝাতে চাইছি? ওই যে বলে না ঘরের মধ্যে ঘর, তো ছোট্ট ছোট্ট একটা ঘর থেকে তার উপরে উপরে আরও একটা বড় বড় করে ঘর আঁকা হচ্ছে। তাহলে সবার প্রথমে কি ছিল? সবার প্রথমে এরকম একটা ছোট্ট ঘর ছিল। আচ্ছা আমি এটা আলাদা কালার নিয়ে নিই, হলুদ কালার নিয়ে নিচ্ছি। এইটা ছিল সব থেকে ছোট ঘর, সেখানে কে ছিল? এন ছিল। তারপরে কি হলো? তারপরে এলো ডব্লিউ,
ডব্লিউতে কে এলো, এক্সটা জিরো এলো, এনের মধ্যে ছিল 1 2 3 ডট 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 করে তো ছিল, এক্সটা ডব্লিউতে কি এলো না এরা তো সবাই থাকবে, তার সাথে এক্সটা জিরো এলো। এরপরে আমরা যেটা আসবো তার নাম দেব জেড। জেড এইটা মানে কি, এটা মানে বলছে জেড মানে আমরা এখানে ইন্টিজার, ইংলিশে বলবো ইন্টিজার। তো অনেকে বলে স্যার ইন্টিজার যদি বলে তাহলে আই কেন বলা হয় না, জেড কেন বলা হয়? জেড একজনের নাম থেকে জেডটাকে কাটা হয়েছে আর কি। তো এটা নিয়ে অনেক গল্প আছে, পরে কোনো দিন আমরা একটু আলোচনা করব, যেদিন আমাদের মন ফ্রি থাকবে, আমাদের পড়াশোনার চাপ কম থাকবে, সেদিন আলোচনা করব। আপাতত আমরা এটা নোটেশন হিসেবে জেড ব্যবহার করব। এটা কাকে বোঝায়? আমরা যদি বাংলাতে বলি তাহলে বলবো পূর্ণ সংখ্যা বাংলাতে বললে, আর যদি ইংলিশে বলি তাহলে হচ্ছে এটা ইন্টিজার, INTGRS, ইন্টিজার্স। ভালো করে লিখে নিতে পারো, জেড, জেড দিয়ে নোটেশন করা হয় পূর্ণ সংখ্যা বা ইন্টিজার্স। এরা বা কারা, এরা কারা তাদের সম্বন্ধে একটু জেনে নিই। তাহলে আমি যে তোমাদেরকে যে ছকটা এঁকেছিলাম সেখানে দেখো একটা স্কেলের মধ্যে 0 দিয়েছিলাম, 1 দিয়েছিলাম, 2 দিয়েছিলাম, 3 4 এইভাবে ডট 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 করে এদিকে চলছিল। একই রকম বাম দিকে -1 -2 -3 এরকমভাবে চলছিল। আমি কি করলাম, এখন 0তে দাঁড়িয়ে দুটো বল নিলাম, দিয়ে দুটো বলকে দুদিকে এরকম ছুঁড়ে দিলাম, 1 ইউনিট দূরে দূরে বলটা পড়তে পড়তে যাচ্ছে। তাহলে বলটা কিভাবে যাচ্ছে, 0 থেকে 1-এ ডপ খেলো একটা বল, 0 থেকে -1-এ ডপ খেলো আর একটা বল, 0 থেকে 2-এ গেল একটা বল, 0 থেকে -1 থেকে আমাদের কোথায় যাচ্ছে, -1 থেকে -2-এ গেল একটা বল। এইভাবে এদিকে ডপ খেতে খেতে একটা বল চলে যাচ্ছে, এইদিকে একটা বল ডপ খেতে খেতে চলে যাচ্ছে। তার মানে ব্যাপারটা কি দাঁড়ালো, জেটের মধ্যে কারা এলো? বলছে দেখো আগে যারা ছিল তারা সবাই আছে, মানে হোল নাম্বার যারা ছিল তারা সবাই আছে, সবাই আছে, এরা কেউ বাদ যায়নি। এবার কি হলো, তাদের সাথে সাথে ওদের নেগেটিভগুলো চলে এলো। মানে সোজা কথা কি জানো, নাম্বারগুলোকে বিয়ে দিয়ে দিলাম, প্রত্যেকের বউ চলে এসছে, ঠিক আছে, বিয়ে দিয়ে দিলাম নাম্বারগুলোকে, প্রত্যেকের বউ চলে এসছে। তো 0 1 2 3 4 5 6 করে ছিল, তাদের -1 -2 -3 -4 -5 এরকম ডট 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 করে চলে এলো। তাহলে এই যে দাঁড়াচ্ছে এইটা হচ্ছে আমার কি, জেড বা ইন্টিজার, পূর্ণ সংখ্যা, ফ্যামিলি পূর্ণ হয়ে গেছে, পূর্ণ সংখ্যা, নাম হচ্ছে পূর্ণ সংখ্যা, ফ্যামিলি হচ্ছে পূর্ণ হয়েছে। সেখানে কারা কারা আছে, 0 1 -1 2 -2 3 -3 4 -4 এইভাবে দুদিকে চলতে থাকবে। প্রত্যেকে বুঝেছো? কনফার্ম করো, প্রত্যেকে বুঝেছো? কনফার্ম করো। ইন্টিজার বা পূর্ণ সংখ্যা, ইন্টিজার বা পূর্ণ সংখ্যা, তার মানে আমরা যে ছকটা এঁকেছিলাম সেখানে দেখেছিলাম সব থেকে ছোট ছিল এন, এনে কারা ছিল 1 2 3 ডট 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 করে, তার উপরে কি এলো ডব্লিউ, ডব্লিউতে এক্সটার কি এলো, এনে যারা ছিল তারা প্রত্যেকে আছে, তারপরে এক্সটার কি এলো, এক্সটার এলো 0। এগুলো খুব ভালো করে মনে রাখতে হবে, কারণ যে কোনো এক্সামে কাজে লাগবে। তাহলে এন এর মধ্যে যারা আছে তাদের সাথে যখন 0কে ইনক্লুড করে দিলাম, সেটা নতুন নাম হয়ে গেল ডব্লিউ বা হোল নাম্বার, যেটাকে বাংলাতে বলি অখণ্ড সংখ্যা। তার উপরে কে এলো, তার উপরে এলো জেড, জেটের মধ্যে এক্সটার কারা এলো, বলছে যতগুলো ব্যাচেলার ছিল প্রত্যেককে বিয়ে দিয়ে দিয়েছি, তারা তাদের ইনভার্স সব চলে এসছে, তাদের বিপরীত সব চলে এসছে, তো নেগেটিভগুলো সব চলে এসছে এক্সটার, এইগুলো চলে যাচ্ছে ইন্টিজারে এক্সটার। এখন যদি তোমাকে কেউ বলে আচ্ছা বলো তো 1কে কি আমি পূর্ণ সংখ্যা বলতে পারবো, তুমি কি বলবে? আনসার দাও মেসেজ বক্সে, হ্যাঁ কি না মেসেজ বক্সে আনসার দাও। 1কে কি পূর্ণ সংখ্যা বলতে পারবো, ইয়েস অর নো, ওয়াই অর এন দুটোর মধ্যে টাইপ করো। প্রচুর জন আছো, ক্লাস করছো, প্রত্যেকের মধ্যে কারোর না কারোর আনসার আমি চাই, ওয়াই না এন, প্রত্যেকে চেষ্টা করবে, ওয়াই নাকি এন, ওয়াই নাকি এন। 1 কি পূর্ণ সংখ্যা, পূর্ণ সংখ্যা ইংলিশ কি ইন্টিজার, ইন্টিজার পূর্ণ সংখ্যা। তো আমরা কি বলতে পারি 1কে পূর্ণ সংখ্যা? বেশ, প্রত্যেকে আনসার দিচ্ছ, ওয়াই ওয়াই ওয়াই, ভেরি গুড। তো 1কে আমরা পূর্ণ সংখ্যা বলতে পারি, কেননা এনের মধ্যে যারা আছে তারা সবাই ডব্লিউতে আছে, ডব্লিউর মধ্যে যারা আছে তারা সবাই জেটের মধ্যে আছে। যেহেতু ধীরে 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 ঘরটা বড় হচ্ছে, ফ্যামিলির মেম্বার বাড়ছে, প্রথমে ছিল ছোট্ট বাচ্চা সব, তারপর তারা বড় হলো, বিয়ে করলো, এরপর তাদের আবার ছেলেপিলে হবে, তো সংসার ধীরে ধীরে বাড়ছে। তো এইভাবে আমাদের আপাতত পূর্ণ সংখ্যা
পেয়ে গেছি, তাহলে NWZ পর্যন্ত আমাদের হয়ে গেছে। এবার যদি তোমাকে কেউ কোশ্চেন করে বলো তো -3, -3টা কি স্বাভাবিক সংখ্যা, তুমি কি আনসার দেবে? -3 কি স্বাভাবিক সংখ্যা, তুমি কি আনসার দেবে? -3 কি স্বাভাবিক সংখ্যা? ইয়েস অর নো? না। আমরা দেখে নিয়েছি, ভালো করে আমাদের ক্লিয়ার হয়ে গেছে স্বাভাবিক সংখ্যা মানে কি, কাউন্টিং নাম্বার। তো সেখানে কোনো মাইনাসের ব্যাপার নেই। প্রথমে যখন ব্যাচেলর অবস্থায় আছে তখন জাস্ট 1 2 3 4, পরে সেগুলো হচ্ছে আমরা তাদের একজনের ইনভার্স পেয়েছি, একজনের বিপরীত কাউকে খুঁজে পেয়েছি যার সাথে আমরা নিয়ে এসছি ওই নাম্বারগুলোকে। তো সেই হিসাবে আমরা নেগেটিভগুলোকে যখন নিয়ে আসছি সেগুলো সব এখানে চলে এসছে। আচ্ছা, যদি তোমাকে বলা হয় একটা কোশ্চেন যে x হলো পূর্ণ সংখ্যা, লিখবে খাতায় x হলো পূর্ণ সংখ্যা। 1 নম্বর কোশ্চেন বা কোশ্চেন নম্বর তুমি যত দিয়েছো তাই দাও, আমি কিউ বলে লিখলাম। x হলো পূর্ণ সংখ্যা, তাহলে -x কি হবে? x হলো পূর্ণ সংখ্যা, তাহলে -x কি হবে? অপশন এ -x হচ্ছে স্বাভাবিক সংখ্যা, স্বাভাবিক সংখ্যা। অপশন বি অখণ্ড সংখ্যা। অপশন সি স্বাভাবিক সংখ্যা কিন্তু অখণ্ড সংখ্যা নয়। 4 নম্বর অপশন ডি স্বাভাবিক সংখ্যা হতে পারে, আবার নাও হতে পারে, চারটে অপশন দেওয়া হলো। প্রথমে বলছে কি, 1 নম্বর x পূর্ণ সংখ্যা বলা আছে, x হলো পূর্ণ সংখ্যা, তাহলে -x কি হবে? x যদি পূর্ণ সংখ্যা হয় -x কি হবে বলো দেখি, আনসার দাও। x যদি পূর্ণ সংখ্যা হয় তাহলে -x কি হবে, দেখে কে পারো। x যদি পূর্ণ সংখ্যা হয় -x কি হবে? বলছে স্বাভাবিক সংখ্যা। অপশন বিতে বলছে অখণ্ড সংখ্যা। অপশন সিতে বলছে স্বাভাবিক সংখ্যা কিন্তু অখণ্ড সংখ্যা নয় হবে, এটা অখণ্ড সংখ্যা নয়। 4 নম্বর বলছে স্বাভাবিক হতে পারে আবার নাও হতে পারে। 4 নম্বর বলছে স্বাভাবিক হতে পারে আবার নাও হতে পারে। প্রত্যেকে আনসার দেবে, চেষ্টা করো, ভুল হোক চেষ্টা করো, টাইম লাগুক চেষ্টা করো। কিছু আনসার বি পাচ্ছি, কিছু আনসার ডি পাচ্ছি, এ পাচ্ছি, কিছু সব রকম বি এ সব রকম চলে আসছে। একটা সি দিয়ে দাও, দিলে 16 আনা পূর্ণ হয়ে যাবে। হ্যাঁ, সি দিয়ে দিয়েছে, অপর্ণা সি দিয়ে দিয়েছে, বলছে চলো ঠিক আছে 16 আনা পূর্ণই করে দিই। এ বি সি ডি 4টেই হয়ে গেছে। একটু ঘুরিয়ে দিলে মোটামুটি তোমরা কনফিউজ হয়ে যাও না, একটু যদি ঘুরিয়ে দাও তাহলে হয়ে গেছে, কনফিউজ হয়ে যাবে। x হলো পূর্ণ সংখ্যা, তাহলে -x কি হবে, এটা হচ্ছে জানতে চেয়েছে। ঠিক আছে, আচ্ছা ভালো করে শোন। প্রত্যেকে তো 4 রকমের আনসার আমি পেয়েছি, দেখা যাক কোনটা ঠিক। দেখো, x পূর্ণ সংখ্যা মানে কি বোঝো, আগে সেটা বুঝতে হবে। x যদি পূর্ণ সংখ্যা তার মানে সেটা কি হতে পারে, তাহলে x এর মান তোমার 1ও হতে পারে, x এর মান -1ও হতে পারে, x এর মান 0ও হতে পারে। কি তাই তো? ঠিক কিনা বলো? পজিটিভও হতে পারে, নেগেটিভও হতে পারে,
আবার শূন্য হতে পারে। যেহেতু পূর্ণ সংখ্যা বলা হয়েছে, পূর্ণ সংখ্যার মধ্যে সবগুলো থাকে, তার মানে পজিটিভও হতে পারে, নেগেটিভও হতে পারে, আবার শূন্য হতে পারে। পজিটিভ কাকে বলে? যারা শূন্যের থেকে বড় তাদেরকে পজিটিভ নাম্বার বলে। নেগেটিভ নাম্বার কাকে বলে? ঋণাত্মক সংখ্যা কাকে বলে? যারা শূন্যের থেকে ছোট তাদেরকে ঋণাত্মক নাম্বার বলে। শূন্য কি পজিটিভ নেগেটিভের মধ্যে কিছু না, শূন্যকে নিউট্রাল সংখ্যা বলা হয়। শূন্য পজিটিভও নয়, নেগেটিভও নয়। এবারে প্রশ্ন হচ্ছে যে বলো কি ঘটনা ঘটবে। দেখো, যদি তোমার এক্সটা 1 হয় তখন মাইনাস এক্স কত হবে? তখন মাইনাস এক্স হবে -1। যদি তোমার এক্সটা -1 হয় তখন মাইনাস এক্স কত হবে? মাইনাসে মাইনাসে -1 মিলে হয়ে যাবে 1, মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে, কারণ একটা মাইনাস আর নাম্বারটা -1, তো এই মাইনাস মাইনাস গুণ হয়ে যাবে +1। যদি এক্সটা 0 হয় তাহলে মাইনাস এক্স কত হবে? হয়ে যাবে 0। তাহলে আমরা কি পেলাম? এক্স যদি পূর্ণ সংখ্যা হয় তাহলে মাইনাস এক্স স্বাভাবিক হতেও পারে আবার নাও হতে পারে। স্বাভাবিক কখন হবে? এই যে এই কেসটা স্বাভাবিক দেখতে পাচ্ছি। আবার কখনো হচ্ছে স্বাভাবিক সংখ্যা হতেও পারে আবার নাও হতে পারে। স্বাভাবিক সংখ্যা হতেও পারে আবার নাও হতে পারে। প্রত্যেকে কি বুঝেছো? কনফার্ম করো। প্রত্যেকে বুঝেছো? কনফার্ম করো। এক্স যদি পূর্ণ সংখ্যা হয় তাহলে মাইনাস এক্স কী হচ্ছে? মাইনাস এক্স কিন্তু স্বাভাবিক সংখ্যা হতেও পারে আবার নাও হতে পারে। আচ্ছা, এটা যদি বলতো এক্স যদি পূর্ণ সংখ্যা হয় তাহলে মাইনাস এক্স কি পূর্ণ সংখ্যা হবে? তুমি কি বলবে? এক্স যদি পূর্ণ সংখ্যা হয় তাহলে মাইনাস এক্স কি পূর্ণ সংখ্যা হবে? কি বলবে? এক্স যদি পূর্ণ সংখ্যা হয় তাহলে মাইনাস এক্স, এক্স যদি পূর্ণ সংখ্যা হয় তাহলে মাইনাস এক্স কী সংখ্যা হবে? বলো দেখি, কে বলতে পারবে? এক্স যদি পূর্ণ সংখ্যা হয় তাহলে মাইনাস এক্স কী সংখ্যা হবে? পূর্ণ সংখ্যা হবে? ইয়েস অর নো? দেখো, এখান থেকে তুমি পরিষ্কার বুঝতে পারছো যে এক্স যদি পূর্ণ সংখ্যা হয় সে পজিটিভ হতে পারে, নেগেটিভ হতে পারে, শূন্য হতে পারে। এবং মাইনাস এক্স দেখছি যখন এক্স পজিটিভ তখন মাইনাস এক্স নেগেটিভ, যখন এক্স নেগেটিভ তখন মাইনাস এক্স পজিটিভ, যখন এক্সের মান শূন্য মাইনাস এক্স শূন্য, তার মানে সেটা পূর্ণ সংখ্যা অবশ্যই হবে। তুমি এখানে নাম্বার দেখে বুঝতে পারছো যে 2 হলে মাইনাস এক্স হয়ে যাবে -2, যদি -2 হয় তাহলে সেটা হয়ে যাবে 2, এটা যদি 0 হয় ওটাও থাকবে 0। অতএব তুমি দেখতেই পাচ্ছ যে মাইনাস এক্স কিন্তু পূর্ণ সংখ্যাই থাকছে। প্রত্যেকে বুঝেছো? একটু কনফার্ম করে দাও ফটাফট। আর একটা কোশ্চেন দেবো, ফটাফট কনফার্ম করে দাও, তাড়াতাড়ি কনফার্ম করে দাও। বেশ, ওকে, আনসার দাও। মাইনাস এক্স কি সংখ্যা? মাইনাস এক্স কি সংখ্যা? অপশন এ ধনাত্মক সংখ্যা, অপশন বি ঋণাত্মক সংখ্যা, আচ্ছা বলে দিলাম, যেখানে এক্স হলো ঋণাত্মক সংখ্যা, এটা বলে দিয়েছি। মাইনাস এক্স কি সংখ্যা? যেখানে এক্স হলো ঋণাত্মক সংখ্যা। অপশন এ ধনাত্মক, অপশন বি ঋণাত্মক, অপশন সি এদের কোনোটি নয়। এই তিনটের মধ্যে বলো কি হবে, দেখে কে বলতে পারে। তিনটে অপশন দিয়েছি, ধনাত্মক, ঋণাত্মক। মেসেজ বক্সে আনসার চেষ্টা করো। মাইনাস এক্স কি সংখ্যা? যেখানে এক্স হলো ঋণাত্মক সংখ্যা। এক্স যদি ঋণাত্মক সংখ্যা হয় তাহলে মাইনাস এক্স কি সংখ্যা হবে? ধনাত্মক, ঋণাত্মক, এদের মধ্যে কোনোটি নয়। তিনটে অপশন এ বি সি, মেসেজ বক্সে আনসার করো। মাইনাস এক্স কি সংখ্যা হবে যেখানে এক্স হলো ঋণাত্মক সংখ্যা? এক্স যদি ঋণাত্মক সংখ্যা হয় তাহলে মাইনাস এক্স কি সংখ্যা হবে? এক্স যদি ঋণাত্মক সংখ্যা হয় তাহলে মাইনাস এক্স কি সংখ্যা হবে? তো পরিষ্কারভাবে আমি একটু আগেই বলে দিলাম যে দেখো, এক্সের মানটার উপর ডিপেন্ড করে মাইনাস এক্স পাওয়া যাবে। তো এক্স যদি ঋণাত্মক বলে তার মানে এক্সের মান হচ্ছে যেমন -5 ধরো, এক্সের মান ঋণাত্মক, -5 ধরো, তাহলে মাইনাস এক্স কী হবে?
আগে মাইনাস থাকলে যে সবসময় সেটা ঋণাত্মক হবে এমন কোনো কথা নেই। তো এই মাইনাস আর এই এক্সের মানটা বসিয়ে দিলে মাইনাস, দুটো মাইনাসে মিলে মাইনাসে মাইনাসে প্লাস হয়ে গিয়ে সেটা পজিটিভ হয়ে যাবে। তাই এটা কখনো ধারণায় রাখবো না যে কারুর আগে মাইনাস আছে মানেই সে ঋণাত্মক সংখ্যা, এই ধারণাটা ভুল। অনেকে ভাবে কি যে মাইনাস এক্স সবসময় মনে হয় ঋণাত্মক হবে, না, এক্সের উপর ডিপেন্ড করছে, এক্স কি হবে তার উপর ডিপেন্ড করছে। এক্স যদি বলি ঋণাত্মক সংখ্যা তাহলে মাইনাস এক্স হয়ে যাবে ধনাত্মক, দেখতে পাচ্ছি। এক্স যদি ধনাত্মক হয় তখন মাইনাস এক্স হয়ে যাবে ঋণাত্মক, এক্স যদি শূন্য হয় তখন মাইনাস এক্স হয়ে যাবে শূন্য। কি গো, প্রত্যেকে বুঝেছো? একটু কনফার্ম করে দাও তাড়াতাড়ি। প্রত্যেকে বুঝতে পেরেছো? প্রত্যেকে বুঝতে পেরেছো? কনফার্ম করে দাও। ভেরি গুড। বেশ, তাহলে তার মানে আমরা আপাতত তিনটে জিনিস সম্বন্ধে ভালো করে জেনে নিলাম। সবার আগে জানলাম ন্যাচারাল নাম্বার বা স্বাভাবিক সংখ্যা, সেখানে কারা থাকে না কাউন্টিং নাম্বারগুলো 1 2 3 4 5 6 করে ডট ডট করে। তারপর পড়লাম হোল নাম্বার, সেখানে কারা থাকে না এক্সট্রা জিরো ইনক্লুড হলো, এনের সবাই থাকবে তার সাথে একটা জিরো এলো। তারপর বললাম ইন্টিজার বা পূর্ণ সংখ্যা, তাদের কি হলো যে নাম্বারগুলো ছিল আগে সবকে বিয়ে ধরে ধরে বিয়ে দিয়ে দিয়েছি, গণবিবাহ করে দিয়েছি। তো গণবিবাহ দিয়ে দিয়েছি, প্রত্যেকের একটা করে চলে এসেছে সঙ্গে সঙ্গে। তো 1 এর -1, 2 এর -2, 3 এর -3। একজন বলছি স্যার জিরোর কি হবে? জিরোর কেউ নেই, জিরো একা থেকে গেছে, ঠিক আছে। তো জিরোর কেউ নেই, তো জিরো নিউট্রাল, বাকি সবার প্রত্যেকের ইনভার্স চলে এসেছে। 1 এর -1, 2 এর -2, 3 এর -3, জিরো এখানে অনুঘটকের মতো কাজ করেছে, ঠিক আছে। বেশ, তাহলে আমরা স্কেলেও এঁকে দেখে নিয়েছি, একটা স্কেল এঁকেছিলাম, সেই স্কেলে আমরা দেখে নিয়েছি জিরো মাঝখানে দিয়েছিলাম, এখানে 1 2 3 4 এইভাবে এদিকে চলছিল, আর এদিকে -1 -2 -3 করে চলছিল। তো এই যে স্কেলটায় যে নাম্বারগুলো আমি নোটেট করেছি এগুলো সব পূর্ণ সংখ্যা, এরকম ডট 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 করে চলছে। তীর চিহ্ন দিয়ে দেওয়া মানে কি বোঝায়? এর শেষ নেই, চলতে আছে, ঠিক আছে। এই পর্যন্ত হয়ে গেল, এই পর্যন্ত আমরা পড়ে নিলাম। এই পর্যন্ত কারো কোনো কোশ্চেন নেই তো? তাহলে আমি এর পরেরটাতে যাব। এই পর্যন্ত আশা করি কারো কোশ্চেন নেই, একটু কনফার্ম করে দাও। ওকে, ভেরি গুড। এবার দেখো NW আর জেড পড়ে নিয়েছি, এর উপরে কে আছে? এর উপরে হচ্ছে রেশনাল নাম্বার। রেশনাল নাম্বার RATI খাতায় লিখবে কিন্তু, TIONL, রেশনাল নাম্বার বাংলায় কি বলে? মূলত সংখ্যা। রেশনাল নাম্বার বাংলায় কি বলে? মূলত সংখ্যা। রেশনাল নাম্বার বা মূলত সংখ্যা, এটা সম্বন্ধে এবার আমরা জানবো, ঠিক আছে। রেশনাল নাম্বার বা মূলত সংখ্যা বলতে তুমি কি বুঝবে ভালো করে জানতে হবে। এটা এটা খুব ইম্পর্টেন্ট একটা ডেফিনেশন এবং এটা খুব কাজে লাগবে। বলছি তোমাকে কিছু সংখ্যা দেয়া হচ্ছে, যে সংখ্যাটাকে তুমি P/Q আকারে লিখতে পারবে। তাহলে কেমন লিখতে পারবে? P/Q আকারে। PQটা কোথা থেকে নেবে? PQটা হচ্ছে পূর্ণ সংখ্যা, কিন্তু কথা আছে কিউটা জিরো হওয়া যাবে না, মানে নিচে যদি জিরো হয়ে যায় না, ধরো 3/0, এইগুলো আমরা বলি ইনফিনিটিভ, আনডিফাইন্ড বলে দিই, ঠিক আছে। তো নিচে জিরো হওয়া যাবে না, নিচে জিরো হলে ওরকম কোনো নাম্বার আমরা ডিফাইন করিনি, আমরা অসংখ্যাত বলে থাকি। তো এই কারণে নিচে জিরো হওয়া যাবে না। জেটের মধ্য থেকে মানে কি বুঝেছি একটু আগে জানি। জেটের মধ্য থেকে নেওয়া মানে যে পজিটিভগুলোও হতে পারে, নেগেটিভগুলোও হতে পারে, আবার জিরোও হতে পারে। 0 +-1 +-2 +-3 এরকম সব থেকে PQকে তুলবো, কিন্তু কন্ডিশন কি? কিউটা জিরো হওয়া যাবে না, কিউটা যেন জিরো না হয়। এমন যতগুলো পাবো, যত পাবো সেটাকে আমরা বলবো রেশনাল নাম্বার, তাকে আমরা কিউ নোটেশন ব্যবহার করব। এই কিউর মধ্যে রেশনাল নাম্বার থাকে, রেশনাল নাম্বার বা মূলত সংখ্যা বলবো। এই রেশনাল নাম্বার বা মূলত সংখ্যা নিয়ে ভীষণ কাজ আছে, খুব ভালো করে জানতে হবে। আমি কিছু নাম্বার লিখে দেখাচ্ছি। একজন বললো স্যার 1/2 কি রেশনাল নাম্বার? একদম রেশনাল নাম্বার। স্যার 3/2 কি রেশনাল নাম্বার? হ্যাঁ ঠিক বলেছ। কারণ কি? কারণ হচ্ছে উপরটা একটা পূর্ণ সংখ্যা, নিচেরটাও একটা পূর্ণ সংখ্যা। একজন স্টুডেন্ট বলছে স্যার -3/2 এটা কি রেশনাল নাম্বার? হ্যাঁ রেশনাল নাম্বার। কেন না উপরটা একটা পূর্ণ সংখ্যা, নিচেরটা একটা পূর্ণ সংখ্যা। একজন বলছে স্যার 0/3 কি পূর্ণ সংখ্যা?
হ্যাঁ পূর্ণ সংখ্যা, সরি 0/3 রেশনাল নাম্বার, হ্যাঁ রেশনাল নাম্বার। কেন রেশনাল নাম্বার? না কারণ উপরটা হচ্ছে একটা পূর্ণ সংখ্যা, নিচেরটা একটা পূর্ণ সংখ্যা। একজন বলছে স্যার 2/0 কি পূর্ণ সংখ্যা? না, এটা এরকম কোনো নাম্বার নেই, এরকম কোনো নাম্বার নেই, এটা অসংখ্যাত, নিচে 0 হওয়া যাবে না, নিচে 0 হলে বলতে পারবো না। একজন বলছে স্যার এটা বলুন তো 4/2 এটা কি রেশনাল নাম্বার? হ্যাঁ রেশনাল নাম্বার। কেন রেশনাল নাম্বার? কারণ উপরেরটা হচ্ছে একটা পূর্ণ সংখ্যা, নিচেরটাও একটা পূর্ণ সংখ্যা এবং নিচেরটা 0 নয়, তাই আমরা বলতে পারি রেশনাল নাম্বার। রেশনাল নাম্বার হতে গেলে কন্ডিশন কি? উপরে পূর্ণ সংখ্যা হতে হবে, নিচেও পূর্ণ সংখ্যা হতে হবে, কিন্তু নিচে 0 বাদে বাকি যে কোনো পূর্ণ সংখ্যা। উপরে যে কোনো পূর্ণ সংখ্যা হতে পারে, উপরে 0ও হতে পারে, 1ও হতে পারে, -1ও হতে পারে, কিন্তু নিচে 0 হওয়া যাবে না। একজন বলছে স্যার আচ্ছা যদি 3/-2 কেউ লিখে তাহলে সেটাও কি আমি বলবো রেশনাল নাম্বার? হ্যাঁ রেশনাল নাম্বার। বলে স্যার এরকম নাম্বার তো আমি কখনো দেখিনি। হ্যাঁ কখনো দেখিনি। কেন দেখিনি? কারণ যখন 3/-2 কেউ লেখে তখন তাকে বলা হয় তুমি কাজ করো উপর নিচে একটা একটা মাইনাস দিয়ে গুণ করে দাও। তো সে এই মাইনাস দিয়ে গুণ করাতে মাইনাসে মাইনাসে প্লাস হয়েছে, তাই নাম্বারটা -3/2 লিখি। তাই 3/-2 আর -3/2-র মধ্যে কোনো পার্থক্য নেই, বা সামনে মাইনাস দিয়ে 3/2 লিখলে তার মধ্যেও কোনো পার্থক্য নেই। এই তিনটে নাম্বারে একই, এদের কোনো পার্থক্য নেই, কিন্তু আমরা লিখতে চাইলে লিখতে পারি। নিচে লিখলে কেমন একটা লাগে, অড দেখতে লাগে, তাই আমরা সামনে নিয়ে নিই, কিন্তু ব্যাপারটা সেম। প্রত্যেকে কি বুঝেছো? এই পর্যন্ত যা যা বললাম একটু কনফার্ম করে দাও তো। এই পর্যন্ত যা যা বললাম প্রত্যেকে বুঝেছো? তাহলে রেশনাল নাম্বার বা মূলত সংখ্যা কি? যে সমস্ত সংখ্যাকে p/q আকারে প্রকাশ করা যাবে, যেখানে p/qটা কি হবে? p/q হচ্ছে পূর্ণ সংখ্যা, কিন্তু মনে রাখতে হবে ভালো করে যে নিচেরটা যেন 0 না হয়, তাহলেই চলবে। নিচে মাইনাস হতে পারে, প্লাস হতে পারে, কিন্তু নিচে 0 হওয়া যাবে না। ঠিক আছে তো? এবার এ তো গেল, ভালো কথা। এবার সেই রেশনাল নাম্বারগুলোর মধ্যে নানা রকম টাইপের নাম্বার থাকে, ঠিক আছে? যেমন 1/2 একটা নাম্বার দিলাম, আবার একজন বলছে 2/4 দিয়েছে। বলছে স্যার এই নাম্বারটা আর এই নাম্বারের মধ্যে কি পার্থক্য? এই দুটো নাম্বারের মধ্যে কি পার্থক্য? কেউ যদি 2/4-কে 2 দিয়ে কেটে দেয় তাহলে তো 2 একে 2, 2 দুনে 4, 1/2ই ফিরে আসে। তাহলে এইটার মধ্যে কোনো পার্থক্য নেই, দুটো একই নাম্বারকে প্রেজেন্ট করে। এদেরকে সমতুল্য ভগ্নাংশ বলা হয়, সমতুল্য ভগ্নাংশ। আমরা প্রকৃত ভগ্নাংশ বলতে কি বুঝব? প্রকৃত ভগ্নাংশ বলতে কি বুঝব? অপ্রকৃত ভগ্নাংশ বলতে কি বুঝব? আর মিশ্র ভগ্নাংশ বলতে কি বুঝব? মিশ্র ভগ্নাংশ বলতে কি বুঝব? প্রকৃত ভগ্নাংশ মানে কি? উপরটাকে আমরা বলবো লব, নিচেরটাকে আমরা বলবো হর। ইংলিশে বলা হয় নিচেরটাকে ডিনোমিনেটর, ডি দিয়ে লেখা হয় ডিনোমিনেটর, উপরটা নিউমিনেটর। লব বাই হর। যখন তুমি কোনো একটা নাম্বার লিখলে, ধরো 1/2, তাহলে উপরটা তোমার হচ্ছে লব, নিচেরটা কুশ নয়, নিচেরটা হচ্ছে হর। তো যদি আমি দেখি নিচে বেশি হয়ে যাচ্ছে, হর বড় হয়ে যাচ্ছে, তার মানে এই ভগ্নাংশটা যেটা আছে একে আমরা অন্য কোনো রকমভাবে ভগ্নাংশে পরিণত করতে পারি না। অন্য কোনো ভগ্নাংশে আর একে পরিণত করতে পারছি না। কাটাকাটি করে আমি এরকমভাবে রেখে দিয়েছি, বা 1/2 দেখতে পাচ্ছি। এটা হচ্ছে প্রকৃত ভগ্নাংশ। যেমন রাজনীতিতে কিছু কিছু নেতা থাকে যারা সিপিএম করছে, তো সারা জীবন সিপিএম করছে, তাকে যদি বলে এত টাকা দেব তারপরেও সে রাজি হয় না। আবার কিছুজন টিএমসি করতে সে টিএমসিই করে, কোনো দিন চেঞ্জ করে না। কেউ বিজেপি করলে বিজেপি করে, চেঞ্জ করে না। এরকম কিছু কিছু মানুষ পাওয়া যায়। আর কিছু কিছু মানুষ আছে গিরগিটির মতো রং পাল্টায়, যখন যেখানে ভার বেশি চলো সেখানে গিয়ে ভিড়ে যাই। তো প্রকৃত ভগ্নাংশ অনেকটা হচ্ছে শস্য রাজনীতিবিদ, মানে যারা যেটা করে সেটাই সারা জীবন করে, কখনো নিজেকে চেঞ্জ করে না, তাই এর নাম হচ্ছে প্রকৃত ভগ্নাংশ। প্রকৃত। কিন্তু অপ্রকৃত কি?
অপ্রকৃত হচ্ছে ওই সব রাজনীতিবিদ যারা সময়ের সাথে সাথে নিজেকে চেঞ্জ করে নেয়। তো সেটা কারা? অপ্রকৃত ভগ্নাংশে কারা পড়ছে? অপ্রকৃত ভগ্নাংশে যেমন ধরো 3/2। এই 3/2কে অন্য রূপ দেওয়া যায়, একে চেঞ্জ করা যায়, একে অন্য রূপে পরিণত করা যায়। কেউ 3কে 2 দিয়ে ভাগ করে 2 একে 2 1 এরকমভাবে 1/2 লিখতে পারে, 1 পার্ট 1/2 এরকম লিখতে পারে, এরকম অন্য রূপ দিতে পারে। মানে কি সময়ের সাথে সাথে নিজে চেঞ্জও হয়ে যায়। তো এটা হচ্ছে অপ্রকৃত ভগ্নাংশ। অপ্রকৃত অনেকে মনে রাখার জন্য বলে লব বেশি হলে, হরের থেকে যদি লব বেশি হয় তাকে অপ্রকৃত ভগ্নাংশ বলবো, আর প্রকৃত ভগ্নাংশের ক্ষেত্রে লব ছোট হয়। কিন্তু অনেক স্টুডেন্ট গুলিয়ে ফেলে লব হর দিয়ে। তাই আমি বলি অপ্রকৃত আর প্রকৃত কথাটার সাথে ম্যাচ করে পড়াশোনা করো, যে প্রকৃত মানে তাকে আর চেঞ্জ করব না, অপ্রকৃত মানে তাকে অন্য রূপ দিতে পারবো, ভাগ করে তাকে অন্য একটা সাইজ দিতে পারবো। তাই সেটা হচ্ছে অপ্রকৃত। বুঝেছো প্রত্যেকে? একটু কনফার্ম করবে। প্রকৃত ভগ্নাংশ অপ্রকৃত ভগ্নাংশ বুঝে গেছো? একটু কনফার্ম করবে। এবার এই অপ্রকৃত ভগ্নাংশের যে আর একটা রূপ দিয়েছি না আমি, সেই যে রূপটা দিয়েছি নতুন রূপ একটা, এই রূপটা হচ্ছে মিশ্র ভগ্নাংশ। কেন এমন নাম মিশ্র কেন? কারণ এখানে দু রকম টাইপের জিনিস আছে। এই যে 3/1/2 এই যে জিনিসটা লেখা আছে, এটাকে না অ্যাকচুয়ালি বোঝায় এরকমভাবে 3 + 1/2, যেটাকে অরিজিনালি নাম্বারটা ছিল কি 7/2 ছিল, 7/2। সেই 7/2কে প্রথমে স্টুডেন্ট কেমন করে, 7/2 দেওয়া হয়েছে, ও ভাগ করে তাকে এরকম লেখে। ঠিক আছে, ভাগ করলে আমি এক্ষুনি দেখাচ্ছিলাম যে 7কে তুমি 2 দিয়ে ভাগ করো, 2 3 6, 1 বেঁচে থাকলো, এই নিচে যেটা বেঁচে থাকছে সেটা চলে যাচ্ছে লবে, যেটা দিয়ে ভাগ করছিলাম সেটা চলে গেল হরে। আরে এটা অরিজিনালি ব্যাপারটা কি, অরিজিনালি 3 + 1/2। তুমি যদি এরকম কোনাকুনি গুণ করে উপরটা যোগ করো তাহলে দেখবে সেই 7/2 আসছে। তাহলে এরকমভাবে এই 7/2 মানে 3 + 1/2 এইটা লেখা হয়। এই যে 3/1/2 যে পার্টটা, এইটাকে আমরা কি বলবো? এইটাকে আমরা বলবো মিশ্র ভগ্নাংশ। মিশ্র কেন মিশ্র বলা হচ্ছে না, ভগ্নাংশের সাথে সাথে পূর্ণ পার্ট মিক্সড হয়ে আছে, তাই এটার নাম হচ্ছে মিশ্র ভগ্নাংশ। প্রত্যেকে বুঝে গেছো? একটু কনফার্ম করবে। প্রত্যেকে বুঝে গেছো? কনফার্ম করবে। মিশ্র ভগ্নাংশ মানে ভগ্নাংশ দেখো 1/2 পার্টটা আছে, তার সাথে দেখো পূর্ণ সংখ্যা মিক্সড আছে, তাই না? এটা একটা ফ্র্যাকশন, ফ্র্যাকশনের সাথে পূর্ণ সংখ্যা মিক্সড আছে, তার জন্য সেটা মিশ্র। খিচুড়ি যেমন হয়, খিচুড়ি রান্না, খিচুড়িতে সব রকম মিক্সড থাকে, যত রকমের বাজারে যা আছে, ডাল ফুলকপি মানে যা যা আছে সব দিয়ে দেয়, ওই জন্য তার নাম খিচুড়ি। একসাথে সব কিছু পাঞ্চ করা হয়। তো এখানে তেমনি দেখো ভগ্নাংশ এমনি নাম্বার মিক্সড করে বানানো হয়েছে, তাই এটা হচ্ছে মিশ্র ভগ্নাংশ। বুঝেছ? ক্লিয়ার হয়েছে? তো এই দাঁড়ালো আমাদের প্রকৃত ভগ্নাংশ, অপ্রকৃত ভগ্নাংশ এবং মিশ্র ভগ্নাংশ সম্বন্ধে আমরা। হ্যাঁ বলো 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 কি বলছো বলো। হ্যাঁ 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 না 7/2 দেখো, যেমন আমি 7/2টা হচ্ছে অপ্রকৃত ভগ্নাংশ, এর চেঞ্জ হওয়ার পর যে রূপটা আসছে, এ চেঞ্জ হয়ে গিয়ে নতুন যে রূপটা নিচ্ছে সেই রূপটার নাম হচ্ছে মিশ্র ভগ্নাংশ। বুঝেছো কথাটা? কথাটা বুঝলে? মিশ্র ভগ্নাংশ যেমন যে রাজনীতিবিদ, দেখো যে রাজনীতিবিদ, ধরো একজন কেউ সে আগে বিজেপি করতো পরে টিএমসিতে করছে, বা কেউ টিএমসি আগে করতো পরে বিজেপি করছে, তো সেই মানুষটাকে বাকি লোকেরা কি নামে চেনে? তাকে টিএমসির নেতা বলবে নাকি বিজেপির নেতা বলবে? তো সে হচ্ছে ওরকমভাবে জগা খিচুড়ি। বুঝেছো কথাটা? পরের রূপ। হ্যাঁ সেটাকেও মিশ্র, মানে এই রূপটাতে আমি বলবো মিশ্র ভগ্নাংশ। হ্যাঁ একদম। আচ্ছা এইগুলো পড়তে হয় কিভাবে? দেখো 1/2 আমরা ছোট থেকে এটাকে পড়ি, অনেকে পড়ে 1/2, ঠিক আছে, এরকমভাবে পড়ে। কেউ বলে 1/2 এরকমভাবে বলে,
এই কথাগুলো সত্যি বলতে কোনোটাই ব্যবহার করা উচিত নয়, কারণ আমি একটা ইংলিশ বলবো, একটা বাংলা বলবো, বা একের দুই এরকম কথাগুলো ব্যবহার করাটা উচিত নয়। তাহলে উচিত কি না, এইটা অ্যাকচুয়ালি দুরকমভাবে বলা যায়। একটা হচ্ছে বলবো 2 ভাগের 1 ভাগ, এটা একটা বলতে পারি, 2 ভাগের 1 ভাগ, এই কথাটা বলতে পারি। মানে কি, একটা কোনো জিনিসকে আমি দুটো ভাগ করলাম, তার মধ্যে একটা ভাগ নিলে সেটাকে লেখা হয় 1/2। আর একটা কথা যেটা বলা যায়, যেটা প্রপার, সেটা আমরা কি বলতে পারি, 1/2। 1/2 বলতে পারি। 1/2 বলি, যেমন 1/3 বলবো 1/3, তেমনি আমরা এটাকে বলবো 1/2, 1/2। 1/4 কাকে বলবো, 1/4। 1/5 কাকে বলবো, 1/5। এইভাবে আমরা নাম পড়তে পারি। অরিজিনাল যদি উচ্চারণ বলা হয় তাহলে এইভাবে বলাটা উচিত। তবে আমরা সংক্ষেপে নিজেদের মতো করে বোঝার জন্য বা তাড়াতাড়ি পড়ার জন্য অনেকে ব্যবহার করি, সেটা আলাদা ব্যাপার। ঠিক আছে, ওকে, এই পর্যন্ত আশা করি বুঝে গেছো প্রত্যেকে, একটু কনফার্ম করে দাও। এবার আমরা একটু কঠিনভাবে রেশনাল নাম্বারের ডেফিনেশনটাকে পড়বো, একটু কঠিনভাবে। কঠিনভাবে কেন বলছি, মন দিয়ে শোনো, লিখবে, খাতায় নোট করবে। তোমাকে ধরো 1/2 দিয়েছি আর 1/3 দিয়েছি, বা আগে বলো এই দুটোকে আমি রেশনাল নাম্বার বলতে পারি কি না, মূলত সংখ্যা বলতে পারি কি না, ইয়েস অর নো। প্রথমে এটা বলো, প্রথমে বলো এই দুটোকে আমরা রেশনাল নাম্বার বলতে পারি কি না, মূলত সংখ্যা, ইয়েস অর নো। প্রত্যেকে অ্যান্সার দেবে। বলতে পারি। কেন না, উপরে একটা পূর্ণ সংখ্যা আছে, নিচে একটা পূর্ণ সংখ্যা আছে, নিচেটা শূন্য নয়, তাই আমরা বলতে পারি রেশনাল নাম্বার। এবার দেখো, এই রেশনাল নাম্বারকে আমরা যদি দশমিকে পরিণত করতে চাই তখন কি ঘটনা ঘটে। আমরা যদি 1/2 দশমিকে পরিণত করতে চাই তাহলে কি ঘটনা ঘটে। 2 দিয়ে ভাগ করব 1কে। আচ্ছা, 1কে ভাগ করতে গেলে কিভাবে করব, এখানে এই 1-এর পাশে ডান দিকে কিছু নেই, মানে পয়েন্ট দিয়ে যত খুশি 0 থাকতে পারে। 1 পয়েন্ট এরকমভাবে 0 অনেক থাকতে পারে। ঠিক আছে, আমাদের প্রয়োজন মতো 0 নিতে পারে, কারণ 1 বলা আর 1.0 বলা দুটোর মধ্যে কোনো পার্থক্য নেই। আবার 1.0000 এর মধ্যেও পার্থক্য নেই। কেন নেই সেগুলো আমরা প্রকৃত মান, স্থানীয় মান যখন পড়ব তখন আমরা এটা ভালো করে আলোচনা করে নেব। কেন নেই দুটোর মধ্যে পার্থক্য, কোনো পার্থক্য কেন নেই সেটাও জানার আছে, সেটাও আমরা জেনে নেব। কিন্তু আপাতত আমরা যদি দেখি এটা ভাগ করতে যাই কেমন হচ্ছে, প্রথমে 2 0 0 1 নামলো। এই দশমিকটা আমি যেহেতু পরের শূন্য নামাতে পারছি না, এই পরের শূন্যকে নামানোর জন্য এই দশমিকটাকে সরিয়ে যেতে হবে। মানে এই দশমিক রেজাল্টেও দশমিক চলে আসবে। সরিয়ে দেওয়া মানে এক কথায় তোমার রেজাল্টেও দশমিক দেবে, তবে গিয়ে তারপরের শূন্যগুলো নামার সুযোগ পাবে। তো নেমে গেল, 2 5 10 হয়ে গেল। এইখানেই ভাগ মিলে যাচ্ছে। এরপরের শূন্যগুলো আমি রাখতে পারি, নাও রাখতে পারি, দরকার নেই, আমার এইটুকু প্রয়োজন ছিল তো আমি নিয়ে নিলাম। মানে আমি যে কথাটা বোঝাতে চাইছি যে এমন কিছু ভগ্নাংশ পাওয়া যায় যাদেরকে দশমিকে যদি রূপান্তর করা হয় তাহলে তারা একটা টাইমে গিয়ে শেষ হয়ে যায়। এমন কিছু ভগ্নাংশ পাওয়া যায় যাদেরকে দশমিকে রূপান্তর করলে একটা টাইমে গিয়ে শেষ হয়ে যায়। যেমন আমি 1/2 তাকে যদি দশমিকে পরিণত করি তাহলে আমরা সেটা পাচ্ছি 0.5। এইটুকু কি বুঝেছো? প্রত্যেকে কনফার্ম করবে। এইটুকু বুঝেছো? প্রত্যেকে কনফার্ম করবে। ওকে, এবার দেখো, যদি তোমাকে 1/3 এইটা দেওয়া হয় তখন ব্যাপারটা কেমন দাঁড়াচ্ছে। 1/2 এমন হলো। এবার যদি তোমাকে 1/3 দেওয়া হয় তখন কি দাঁড়াচ্ছে, 1.000 করে আমার পছন্দ মতো কিছু 0 নিতে পারি, 3 দিয়ে ভাগ করব। প্রথমে 3 0 0, কারণ বেশি দিলে তো যাবে না, এখান থেকে 1 নামলো। পরে এই দশমিক বাধা দিচ্ছে, পরের শূন্যকে নামতে দিচ্ছে না, তাই তার করসপন্ডিং একটা দশমিক দিয়ে দিলাম ওর রেজাল্টেও। তাহলে এবার এই দশমিক অ্যালাউ করে দিচ্ছে পরের শূন্যগুলোকে। তাহলে 3 3 9, 10 থেকে 9 বাদ দিলে 1, পরে আবার একটা শূন্য নেমে গেল, 3 3 9, 10 থেকে 9 বাদ দিলে 1, পরে আবার একটা শূন্য নেমে গেল। এরকম করে দেখা যাবে যে শূন্য, এখানে তো শূন্যের শেষ নেই, তো এখানে শূন্য নামতে থাকবে আর আমরা এরকম 3 3 3 3 করে লিখতে থাকবো। দ্যাট মিনস আমি যেটা বোঝাতে চাইছি যে 1/3 কে যদি আমি দশমিকে পরিণত করতে যাই,
এটা কিন্তু 0.333333 করে আজীবন চলতে থাকছে, শেষ নেই। কারণ এখানে যেমন 1.0 যত খুশি নিতে পারো, শেষ নেই। এই মিউট করো, কে অন করে রেখেছো মিউট করবে। তো এখানে যেমন শূন্যের শেষ নেই, তেমনি আমাদের ভাগ করতে গেলে বারবার বারবার সেই 10 আসবে, আমরা 3 3 9 করবো, এরকম করে রেজাল্টেও 3 3 3 3 করে শেষ থাকবে না। তো এরকমভাবে আমরা কত লিখব, তাকে একটা শর্ট ফর্ম ব্যবহার করা হয়, তাকে বলা হয় 0.3 বার, বা অনেকে ব্যবহার করে 0.3 পৌনপৌনি, মাথায় একটা বিন্দি দিয়ে দেয়, দিয়ে বলে এটা পৌনপৌনি। তো এটা মানে কি, এই পৌনপৌনি বা বার দেখলে কি বুঝবো, যার মাথায় বার দেওয়া আছে সেটা বারবার রিপিট হবে, শেষ হবে না, ওটা বারবার রিপিট হবে। তো 0.3333 করে চলতে থাকবে আজীবন। তো এইরকমভাবে দেখলাম যে দশমিকে যখন একটা মূলদ সংখ্যাকে পরিণত করছি, তখন দেখতে পাচ্ছি কখনো বা শেষ হয়ে যাচ্ছে, কখনো বা একই জিনিস বারবার রিপিট হচ্ছে। যেমন কথার কথা, একজন বলল, স্যার আপনি 22কে 7 দিয়ে ভাগ করে বলুন তো কি ঘটনা ঘটে। 22/7, আপনি 22কে 7 দিয়ে ভাগ করে বলুন কি ঘটনা ঘটে। তো 7 3 21, 1 নামলো, এরপরে গিয়ে হবে। দেখো এখানেও সেই একই কথা বলবো, 22-এর পরে কিছু নেই, মানে আমরা 22-এর পরে আমার পছন্দ মতো 0 0 0 করে যতগুলো খুশি তুমি নিতে পারো, তোমার যতটা প্রয়োজন হবে নিতে পারো। 7 দিয়ে যখন ভাগ করতে যাবে, 7 3 21, যতটা পর্যন্ত প্রথমে তুমি পারলে দিয়ে দিলে, 1 নামলো। এই দশমিক বাধা দিচ্ছে, পরের শূন্যকে নামতে দিচ্ছে না, তাই আমার রেজাল্টেও দশমিক দিতে হবে। দিয়ে দেওয়ার পরে পরের 0 অ্যালাউ হয়ে গেল, নেমে গেল। তো 7 1 7, এখান থেকে বিয়োগ করলে 3 দাঁড়াচ্ছে, পরের শূন্য নামলো। প্রতিটা স্টেপে একটা করে ডিজিট নামে, 7 4 28, 2 নামলো, পরের শূন্য নামলো। তো সেখান থেকে আমি পাচ্ছি কত দিয়ে যাবে, 7 2, 7 2 যা 14, 6 নামলো, পরের শূন্য নামলো। এরকম এখানে শূন্যের শেষ নেই কিন্তু। তো 7 8 56, 4 নামলো, পরে আবার শূন্য নামবে, 7 5 35, 7 5 35, 5 হলো, আবার শূন্য নামবে, শূন্যের শেষ নেই ওখানে, 7 7 49। এবার যে 1 এলো না, এরপরে যখন শূন্যটা নামবে, এই যে 10টা যেখান থেকে প্রথমে শুরু হয়েছিল 10 থেকে, সেই একই জিনিস আবার চলে এসছে। দ্যাট মিনস তুমি যদি আবার করতে যাও, তাহলে দেখবে এই যে 1 4 2 8 5 7, এই একই জিনিসটা আবার রিপিট আসবে, 1 4 2 8 5 7। এরকমভাবে বারবার বারবার করে রিপিট আসতে থাকবে, এটা কোনোদিন শেষ হবে না, এরকমভাবে রিপিট আসতে থাকবে, 1 4 2 8 5 7 5 7 করে চলতে থাকবে। ভাগ কোনোদিন ভাগ শেষ হবে না, এরকমভাবে আজীবন চলতে থাকবে। তাহলে আমি কতক্ষণ পর্যন্ত করব? আমার পক্ষে তো সম্ভব নয়। এই জিনিসকে সংক্ষেপে লেখার জন্য করা হয় কি, 3.142857 লিখে মাথায় বার ব্যবহার করে দেওয়া হয়। এইটা ব্যবহার করে দিলে বোঝা যায় যে দশমিকের পরে 6 ঘর, এই 6 ঘর হয়ে যাওয়ার পর বাকি আবার একই 6টা না ডিজিট আবার রিপিট আসবে, এই একই জিনিস আবার রিপিট আসবে। তো এরকম করে আজীবন চলতে থাকবে। এই ভাগটা কি প্রত্যেকে বুঝেছো? একটু কনফার্ম করো তো, এই ভাগটা কি প্রত্যেকে বুঝেছো? একটু কনফার্ম করো। 3.142857, 1428, 3 কিন্তু রিপিট আসছে না, প্রথম 3 কিন্তু রিপিট আসছে না, দশমিকের পরে 142857 ওইটা বারবার 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 করে রিপিট হতে থাকছে, ওর শেষ নেই, ওটা চলতে থাকছে। এবার হঠাৎ করে পরীক্ষায় কোশ্চেন করে দিল, আচ্ছা বলো তো, যদি 22কে 7 দিয়ে ভাগ করা হয়, তাহলে দশমিকের পরে বলো তো 51তম স্থানে কি থাকবে? দশমিকের পরে 51তম স্থানে কোন অঙ্কটা থাকবে? দশমিকের পরে 51তম স্থানে কোন অঙ্কটা থাকবে? তুমি কি করে বলবে 51তম স্থানে কোন অঙ্কটা থাকবে? দশমিকের পরে 51তম স্থানে কোন অঙ্কটা থাকবে? দেখি কে আনসার দেয়। দশমিকের পরে 51তম স্থানে কোন অঙ্কটা থাকবে? বলছে 3.142857, এরকম করে চলতে আছে। কোশ্চেন করে দিল, বলো তো 51তম স্থানে কি হবে? তাহলে আমি কি জানি,
না আমরা এই যে পড়লাম যে এটাকে যখন রূপান্তর করলাম তখন দেখলাম 142857 এরকম ছখানা ডিজিট বারবার রিপিট আছে, ছটা করে বারবার 6 করে রিপিট আছে। আমাকে জানতে চাইছে 51তম, তাহলে এই ছটা আবার ছটা একই জিনিস আসবে। তাহলে কাজ করি 51কে 6 দিয়ে ভাগ করে দিই, 6 আসতে 48, মানে আমাকে তৃতীয়তম স্থানটা জানতে হবে, 3 নম্বর স্থানটা জানতে হবে। কেন না এরকম ছটা করে 8 বার আসবে, 8 6 48 হবে। এরকম ছটা করে বারবার করে 8টা কোটা পূর্ণ হবে, 6 6 6 করে 8টা কোটা পূর্ণ হবে, 8 6 48 হয়ে গেল। বাকি তারপর দেখতে হবে তৃতীয়তম স্থানে কে আছে। তাহলে প্রথম স্থানে 1, দ্বিতীয় স্থানে 4, তৃতীয় স্থানে আছে 2। তাই আমার 51তমে তাহলে 51তম স্থানে কি হবে, 51তম স্থানে হচ্ছে 2। তাহলে সব থেকে সহজ উপায় কি না যততম স্থান বলবে, এখানে দেখলাম যে 6টার পরে বারবার রিপিট আসছে, যততম স্থান বলবে তাকে 6 দিয়ে ভাগ করে দিলাম, ভাগ করার পর যেটা বেঁচে থাকছে তততম স্থানে যে অঙ্কটা আছে সেটাই হবে আমাদের আনসার। তাই এটার আনসার হচ্ছে 2। যদি বলতো 52তম তাহলে বলতাম 8, যদি বলতো 53তম তাহলে বলতাম 5, যদি বলতো 54তম তাহলে বলতাম 7, যদি বলতো 55তম তাহলে বলতাম 1, যদি বলতো 56তম তাহলে বলতাম 4। এইভাবে আমরা যে কোনো প্রবলেম করে নিতে পারতাম। বুঝেছো? প্রত্যেকে কনফার্ম করো, প্রত্যেকে বুঝেছো কনফার্ম করো। কোন জায়গাটা বুঝতে পারোনি বলো, কোন জায়গাটা বুঝতে পারোনি বলো। 51তমটা যেটা বললাম, ধরো তোমাকে আমি আগে ছোট্ট একটা দিই, ধরো 3.142857 দিয়ে আমি তোমাকে বললাম তৃতীয়তম স্থানে কে আছে। তুমি কি বলবে? দশমিকের পরে তৃতীয় স্থানে তুমি কি বলবে বলো? দশমিকের পরে তৃতীয় স্থানে কে আছে? 2, তাই তো। চতুর্থতম স্থানে কে আছে? 8। পঞ্চমতম স্থানে কে আছে? 5। ষষ্ঠতম স্থানে কে আছে? 7। এবার যদি তোমাকে বলা হয় 8 নম্বর স্থানে কে আছে, আমি কি বললাম যে এই জিনিসটা বারবার রিপিট হয়, বারবার রিপিট হয় এই জিনিসটা 142857। এবার 8 নম্বর স্থানে কে আছে বুঝতে পারছো? ওই একই জিনিস যখন রিপিট হচ্ছে, যেটা 8 নম্বর স্থান সেটাই 2 নম্বর স্থান না, যেটা 8 নম্বর স্থান সে যা আছে সেটাই তো 2 নম্বরে। তার মানে এরকম তোমাকে যা দেবে, যেহেতু 6টার পরে রিপিট আসছে, যততম স্থান বের করতে বলবে তুমি আগে 6 দিয়ে ভাগ করে দেবে, তাহলে অবশিষ্ট যেটা বেঁচে থাকবে সেই জায়গাটা দেখবে। যেমন তোমাকে যদি বলে অষ্টম স্থানে কে আছে, তুমি 8কে 6 দিয়ে ভাগ করে দাও, 6 একে 6 দিয়ে বলবে দ্বিতীয় স্থানে যেটা হবে সেটা হবে আনসার। তো দ্বিতীয় স্থানে কে আছে? 4। তোমাকে বললো 62তম স্থানে কে আছে, তোমাকে বলছে 62তম স্থানে কে আছে, তুমি কি বলবে? তুমি কি করবে? 62কে 6 দিয়ে ভাগ করে দাও, 62তম স্থানে কে আছে বলেছে, তাহলে 62কে কি করবে? 6 দিয়ে ভাগ করে দাও। 6 দিয়ে ভাগ করলে কত হচ্ছে? 10 6 60, তাহলে 2 বেঁচে থাকবে, 2। তাহলে দ্বিতীয় স্থানে কে আছে সেটা হবে তোমার আনসার। মিউট করো, বুঝেছো? বুঝে গেছো? তাহলে মিউট করে দাও। ওকে, এইভাবে আমরা বের করে নিতে পারি। আমাদের এখানে আর কি কোশ্চেন দিতে পারে? আমাদের এরকম টাইপেরও কোশ্চেন দিতে পারে। ধরো সাপোজ এই 22/7 এর যে রেজাল্টটা আমরা পেলাম সেটা দেখলাম 3.142857 দিয়ে বার। এই বারটাকে এইরকমভাবেও পৌনঃপুনি ব্যবহার করা হয়, মানে একটা নাম্বারের মাথায় দিয়ে মাঝখানেরগুলো কিছু দেয়নি, তারপর 7 দিয়েছে, এটা মানে কিন্তু তুমি ভুল বোঝো না, এটা মানে কিন্তু সেম ব্যাপার। মাঝখানেরগুলো দেয়নি মানে তুমি ভাববে স্যার শুধু কি একটা রিপিট হবে আর 7টা রিপিট হবে, মাঝেরগুলো হবে না, না, ভুল কথা। এরকমভাবে লেখা মানে ওই দাগটার কথাই বোঝানো হয়। তো দুটো মিনিং কিন্তু একই, দুটো মিনিং একই। এখানে আর কি কোশ্চেন দিতে পারে? তোমাকে হয়তো একটা রেঞ্জ দিয়ে দিল, রেঞ্জ মানে তোমাকে বলল যে এই যে নাম্বারটা এটা কোথায় আছে বলো তো, কোন জায়গাতে আছে। একটা অপশন দিয়েছে 14285723 দিয়ে তারপরে 23 এরকম করে দিয়ে দিয়েছে ডট 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 করে, তারপর লেস দেন 3.142857, তারপরে ধরো দিয়েছে 33 ডট 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 করে দিয়ে দিয়েছে, তারপর বলেছে লেস দেন 3.14285743 ডট 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 করে দিয়ে দিয়েছে। মানে ঘটনা কি,
এই নাম্বারটা বলতে চাইছে এইখানে এইটা না দিয়ে হয়তো তোমাকে এই জায়গাটায় 22/7 দিয়ে দিয়েছে, দিয়ে বলছে বলো তো 22/7 ভ্যালুটা কোন জায়গাতে আছে, কোন রেঞ্জে আছে। এরকম 4টে অপশন এরকমভাবে সাজিয়ে দিয়েছে। তোমাকে নিকটতম রেঞ্জ জানতে চাইছে বা সব থেকে ছোট জায়গাটা জানতে চাইছে যেখানে 22/7 আছে। কিচ্ছু না, একই কোশ্চেন, সিম্পল কোশ্চেন। তুমি শুধু 22/7কে দশমিকে পরিণত করে নাও, দশমিকে হয়ে গেছে। এবার সেটা দেখো যে কোন রেজাল্টটা, তুমি এখানে পরিষ্কার বুঝতে পারছো যে 3.142857 আমার বাম দিকেও আছে, ডান দিকেও এতটা আছে, তাহলে এই অপশানটাই বেস্ট, এটার মধ্যেই থাকবে। বাকি যে অপশানগুলো দেওয়া থাকবে সেগুলো অনেক দূরে দূরে থাকবে। তো তুমি দেখেই বুঝে যাবে যে কোন আনসারটা তোমার হবে। তাহলে তুমি যদি এটাকে দশমিকে পরিণত করে নাও তাহলে তোমার আনসার বলাটা ইজি হয়ে যাবে। আমি কি বোঝাতে পারলাম? একটু কনফার্ম করবে। 22/7 জাস্ট ক্যালকুলেশন করলাম, দিয়ে আমি দেখলাম যে ওর দশমিকে পরিণত করলে রেজাল্ট যা বেরোচ্ছে সেটা কোন জায়গাতে আছে। সিম্পলভাবে মেলানোর চেষ্টা করব। দেখবে যে ওই 6 ঘর পর্যন্ত যে অপশানটা দেখবে যে বাম দিক ডান দিক দুটোই 6 ঘর পর্যন্ত মিলে গেল, তার মানে এখানেই থাকবে, ওর ভিতরেই থাকবে। তো আমি সহজে বলে দেবো। বাকি যে অপশানগুলো থাকবে দেখবে অনেক দূরে দূরে থাকবে। ওকে, তার মানে এবার একটা ডেফিনেশনটাকে একটু ভালো করে লিখে নাও। মূলত সংখ্যার দিয়ে দেবো আমি, এরকম টাইপের কোশ্চেন পাঠিয়ে দেবো, দিয়ে দেবো। তুমি আগে লেখো মূলত সংখ্যার ডেফিনেশনটাকে একটু ভালো করে লেখো। তাহলে একটু মূলত সংখ্যার ডেফিনেশনটাকে এইভাবে লেখো যে যদি কোনো ভগ্নাংশকে, আচ্ছা ভগ্নাংশ বলার দরকার নেই, যদি কোনো সংখ্যাকে দশমিকে পরিণত করলে যদি কোনো সংখ্যাকে দশমিকে পরিণত করলে হয় শেষ হয়ে যাবে, দশমিকে পরিণত করলে হয় শেষ হয়ে যাবে, বা একই জিনিস পুনরাবৃত্তি হবে। উদাহরণ হিসেবে এই দুটো লিখে রাখো। 1/2টা হচ্ছে 0.5 শেষ হয়ে গেছে, 1/3টা 0.333333 করে চলতে আছে। বুঝে গেছো? প্রত্যেকে কনফার্ম করো। প্রত্যেকে বুঝে গেছো? কনফার্ম করো। এই যে বার দেওয়া হয়েছে না, এই বার দেওয়ার কারণে এইটাকে অনেকে বলে আবৃত্ত দশমিক ভগ্নাংশ। আবৃত্ত কথাটা ব্যবহার করে অনেকে, আবৃত্ত দশমিক ভগ্নাংশ, এই বার ব্যবহার করার জন্য। বারটা থাকলে বলে আবৃত্ত দশমিক ভগ্নাংশ, মানে আবৃত্ত ভগ্নাংশ বলে আর কি। শুধু আবৃত্ত ভগ্নাংশ বললে চলে, আবৃত্ত ভগ্নাংশ। 0.3 বার হয়ে যায় যখন, পরে আমরা আরো ভালো করে জানবো। যাই হোক, তাহলে যদি কোনো সংখ্যাকে দশমিকে পরিণত করলে হয় শেষ হয়ে যাবে বা একই জিনিস পুনরাবৃত্তি ঘটবে, তাকে আমরা মূলত সংখ্যা বলবো। যদি কোনো সংখ্যাকে দশমিকে পরিণত করলে হয় শেষ হয়ে যাবে বা একই জিনিস পুনরাবৃত্তি ঘটবে, তখন তাকে আমরা বলবো মূলত সংখ্যা। এবার এটা করার আগে আমরা স্কেলটা একবার দেখে নিই। তাহলে দেখো এবার স্কেলের ঘটনাটা দেখো। 0 1 -1 2 -2 3 -3 এরকমভাবে ছিল, ডট 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 করে চলছিল। এখন কি হলো? এখন এর ভিতরে প্রচুর ভগ্নাংশ আছে। তোমাকে যদি কেউ বলে আচ্ছা বলো তো 0 থেকে 1-এর মধ্যে কতগুলো সংখ্যা আছে, তুমি কি বলবে? 0 থেকে 1-এর মধ্যে কতগুলো সংখ্যা আছে, তুমি কি বলবে? 0 থেকে 1-এর মধ্যে কতগুলো সংখ্যা আছে বলো? 0 থেকে 1-এর মধ্যে কতগুলো সংখ্যা আছে? 1-এর মধ্যে কতগুলো সংখ্যা আছে?
অসংখ্য। কতগুলো সংখ্যা আছে বলবো? অসংখ্য আছে, অসংখ্য অসংখ্য। কেন, কি করে অসংখ্য পাবো? দেখো তোমার কাছে 0 দিলাম, 1 দিলাম, একজন স্টুডেন্ট বললো স্যার একটা কাজ করুন, এদের না দুটোকে যোগ করে 2 দিয়ে ভাগ করে দিন, তাহলে অর্ধেক হয়ে যাবে, এদের মাঝে পেয়ে যাব। আমি বললাম আচ্ছা, ভালো বুদ্ধি তো। তারপরে একজন বললো স্যার আমি যদি 0 আর হাফের মাঝে নিতে চাই, তাহলে আমি বলবো ভালো কথা, 0 আর হাফকে যোগ করে আবার 2 দিয়ে ভাগ করে দাও, তাহলে 1/4 পেয়ে যাব। স্যার আমি যদি আবার তাদের মাঝে নিতে চাই, এরকম মাঝে 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 করে 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 এখানে অসংখ্য নাম্বার বানাতে পারি। তো 0 থেকে 1-এর মধ্যে অসংখ্য সংখ্যা আছে, এবং এই ভগ্নাংশগুলো যেগুলো, সেগুলোকে আমরা বলি মূলত সংখ্যা। শুধু ভগ্নাংশ নয়, 0কেও আমরা মূলত সংখ্যা বলবো। কেন, 0কে তো 0/1 লেখা যায়। বলছে স্যার 1কে কি মূলত সংখ্যা বলে? হ্যাঁ লেখা যায়, 4/4 মূলত সংখ্যা, তো 1কে মূলত সংখ্যা বলতেই পারি। তাহলে যদি কেউ কোশ্চেন করে দুটি মূলত সংখ্যার মধ্যে কতগুলো মূলত সংখ্যা আছে, তুমি কি আনসার দেবে? তাহলে যদি কেউ কোশ্চেন করে দুটি মূলত সংখ্যার মধ্যে কতগুলো মূলত সংখ্যা আছে, বলো? অসংখ্য আনসার দেবে। শিখে গেলাম এক্ষুনি যে কোনো দুটো মূলত সংখ্যার মধ্যে কেউ যদি আমাকে বলে 1/2 আর 1/3-এর মধ্যে কতগুলো মূলত সংখ্যা আছে, কেউ যদি আমাকে এরকম কোশ্চেন করে 1/2 আর 1/3-এর মধ্যে কতগুলো মূলত সংখ্যা আছে, আমি কি বলবো? আমি বলবো অসংখ্য। আমি বলবো অসংখ্য মূলত সংখ্যা আছে। বুঝেছো প্রত্যেকে? 1/2 আর 1/3-এর মধ্যে কতগুলো মূলত সংখ্যা আছে? না, অসংখ্য মূলত সংখ্যা আছে। প্রত্যেকে ক্লিয়ার হয়েছে? কনফার্ম করো। বের করব কিভাবে? তোমাকে যদি বলে যে দুটোকে যোগ করে অর্ধেক করে দাও, দুটোকে যোগ করে অর্ধেক করে দাও, আবার যেটা বেরোবে তাকে আবার যোগ করে অর্ধেক করে দেবে, এরকম ভিতরে ভিতরে প্রচুর নাম্বার পাবে। এবার শোনো, তাহলে এখানে পড়লাম কি, দুটো মূলত সংখ্যার মধ্যে অসংখ্য মূলত সংখ্যা থাকে। কেউ যদি তোমাকে বলে দুটো স্বাভাবিক সংখ্যার মধ্যে কতগুলো মূলত সংখ্যা থাকে, তুমি কি অ্যান্সার দেবে? দুটি স্বাভাবিক সংখ্যার মধ্যে কতগুলো মূলত সংখ্যা থাকে বলো? দুটি স্বাভাবিক সংখ্যার মধ্যে কতগুলো মূলত সংখ্যা থাকে? অসংখ্য। দুটি স্বাভাবিক সংখ্যার মধ্যে অসংখ্য মূলত সংখ্যা, যেমন 2, 3। 2 আর 3 হচ্ছে দুটো স্বাভাবিক সংখ্যা, তার মধ্যে অসংখ্য মূলত সংখ্যা আছে। এই ভিতরে ফ্র্যাকশন, ছোট ছোট স্কেলে যেমন ছোট ছোট দাগ থাকে, তেমনি অসংখ্য নাম্বার আছে। তুমি বলবে স্যার তাহলে আর বেঁচে থাকলো কে? আপনি তো মোটামুটি স্কেলে যা দেখাচ্ছেন, তো সেই হিসেবে তো বেঁচে থাকার মতো কোনো নাম্বার দেখতে পাচ্ছি না। না, বেঁচে আছে। কে বেঁচে আছে সেটাই এবার আমরা জানবো। আমাদের যে নাম্বার সিস্টেমের ছকটা বানিয়েছিলাম, সেই ছকের মধ্যে আমরা কিন্তু পড়ে নিয়েছি কি কি? ন্যাচারাল নাম্বার পড়ে নিয়েছি, হোল নাম্বার পড়ে নিয়েছি, ইন্টিজার পড়ে নিয়েছি, রেশনাল নাম্বার পড়ে নিয়েছি। এটা ছাড়াও আর একটা টাইপের নাম্বার আমরা পাবো, যাকে বলবো ইরেশনাল নাম্বার বা অমূলত সংখ্যা। এবার ফ্যামিলিটাকে আমরা একটু ভেঙে, এটা গাছের ট্রি যেমন বানায় তেমনি ট্রির মতো করে আমরা বানাবো, ঠিক আছে? দেখো, বাস্তব সংখ্যা একে আমরা দুটো ভাগে, বাস্তব সংখ্যা ইংলিশে বলে রিয়েল নাম্বার, এখনো পড়িনি, এটা সম্বন্ধে জানবো, একটু খাতায় নোট করো। রিয়েল নাম্বার একে দুটো ভাগে ভাগ করব, মূলত সংখ্যা আর একটা হচ্ছে অমূলত সংখ্যা। ইংলিশে একটাকে বলবো রেশনাল নাম্বার আর একটাকে বলবো ইরেশনাল নাম্বার, আর একটাকে বলবো ইরেশনাল নাম্বার। একটা হচ্ছে রেশনাল নাম্বার আর একটা হচ্ছে ইরেশনাল নাম্বার। এই মূলত সংখ্যার ভিতরে কে? এর ভিতরে আসে ইন্টিজার মানে পূর্ণ সংখ্যা, পূর্ণ সংখ্যা। তার ভিতরে কে আসে? তার ভিতরে হচ্ছে হোল নাম্বার মানে অখণ্ড সংখ্যা।
তার ভিতরে কি আছে? তার ভিতরে আছে ন্যাচারাল নাম্বার বা স্বাভাবিক সংখ্যা। এই হচ্ছে আমরা নাম্বার সিস্টেমের মেন জায়গাটাকে পাঠ করে নিলাম। এটা খাতায় সবে লিখে নাও, এটা খাতায় প্রত্যেকে লিখে নাও। বাস্তব সংখ্যা বা রিয়েল নাম্বারের দুটো ভাগ। বাস্তবে আমরা যে নর্মাল নাম্বারগুলো দেখছি, যে নাম্বারগুলো নিয়ে আমাদের কাজ হচ্ছে, বাস্তব নাম্বার, বাস্তব সংখ্যা, রিয়েল নাম্বার বলা হয়। তো তাকে দুটো পার্টে ভাগ করা, একটা হচ্ছে মূলত সংখ্যা, একটা হচ্ছে অমূলত সংখ্যা। মূলত সংখ্যার মধ্যে আমরা পাচ্ছি ইন্টিজার বা পূর্ণ সংখ্যা, তার মধ্যে আবার হোল নাম্বার বা অখণ্ড সংখ্যা, তার মধ্যে আবার স্বাভাবিক সংখ্যা। অমূলত সংখ্যা হচ্ছে এই মূলত সংখ্যার এই ফ্যামিলির সাথে কারোর সাথে সম্পর্ক নেই, আলাদা পুরো। যেমন হয় না বাড়িতে, ধরো সাপোজ ভাবো বাড়িতে দুই ভাইয়ের মধ্যে একজন হচ্ছে চাকরি করে আর একজন হচ্ছে বেকার। তো বাড়িতে যত রকমের মানে যত আত্মীয় আসে প্রত্যেকে কার কাছে গিয়ে উপস্থিত হবে? যে ভাই চাকরি করে, কারণ ওখানে গেলে ভালো খাওয়া দাওয়া পাবে, ভালো সব কিছু পাবে, ভালো জায়গা থাকবে ঘুমানোর, সব কিছু ভালো। কিন্তু যে বেকার সে তো আর অতটা যত্ন নিতে পারবে না, তাই বেকার থাকবে মোবাইলের সাথে, তার জীবন কাটবে একা একা। তো এই হচ্ছে বেকারের জীবন, সে হচ্ছে অমূলত সংখ্যা। তো অমূলত সংখ্যা আর মূলত সংখ্যা, মূলত সংখ্যার সাথে সবার ভাব, সে কিছু ভাব হতে পারে সত্যিকারের ভাব, কিছু ভাব হতে পারে মিথ্যা। এই দুনিয়াতে বেশিরভাগই মিথ্যা ভাব থাকে। তো বাইরে থেকে দেখাবে হেভি তোমাকে ভালোবাসে, কিন্তু আলাদা জিনিস। যাই হোক, মূলত সংখ্যার মধ্যে থাকছে এই ব্যাপার, আর অমূলত সংখ্যার মধ্যে থাকছে এই। অমূলত সংখ্যা তাহলে কাকে বলে সেটা এবার জানবো। এই পর্যন্ত প্রত্যেকে বুঝে গেছো? একটু কনফার্ম করো। এবার জানবো অমূলত সংখ্যা সম্বন্ধে। এই পর্যন্ত প্রত্যেকে বুঝে গেছো, বেশ। এবার আমরা অমূলত সংখ্যার ডেফিনেশনটা পড়ে নিই। অমূলত সংখ্যার ডেফিনেশন বলতে গিয়ে বেশিরভাগ স্টুডেন্ট যে কথাটা বলে যে স্যার যে সংখ্যাটা মূলত সংখ্যা নয় তাকেই অমূলত সংখ্যা বলে। এটা একটু বেশি বাচ্চা ডেফিনেশন হয়ে যাবে, তাই ওরকম ডেফিনেশনটা আমাদের না বলা উচিত। তাহলে আমরা কি বলবো? একটা বলতে পারি যে যে সমস্ত সংখ্যাকে p/q আকারে প্রকাশ করা যাবে না, p/q আকারে প্রকাশ করা যাবে না, যে সমস্ত সংখ্যাকে p/q আকারে প্রকাশ করা যাবে না, যেখানে pq হলো পূর্ণ সংখ্যা, pq হলো পূর্ণ সংখ্যা এবং q শূন্য নয়, এবং q শূন্য নয়, q শূন্য হওয়া যাবে না। যে সমস্ত সংখ্যাকে p/q আকারে প্রকাশ করা যাবে না, যেখানে pq হলো পূর্ণ সংখ্যা এবং q শূন্য নয়, তাকে অমূলত সংখ্যা বলে। একটা ডেফিনেশন এটা বলতে পারি, তাকে অমূলত সংখ্যা বলে যে সমস্ত সংখ্যাকে p/q আকারে প্রকাশ করা যাবে না। তুমি বললে স্যার এমন কি সংখ্যা আছে? আপনি তো সব করে দিলেন, তো এমন কি সংখ্যা বা বেঁচে আছে যাকে p/q আকারে প্রকাশ করা যাবে না? একজন বলছে স্যার আচ্ছা এই যে রুট ব্যাপারটা আছে, তো এইটার কথা কি বলা হচ্ছে? হ্যাঁ, এই √2, √3, √5 এগুলোকে আমরা বলবো অমূলত সংখ্যা। সঙ্গে সঙ্গে আরেকজনের কোশ্চেন, স্যার কেন? স্যার আমি তো √2কে √2/1 এরকম লিখতে পারি, তো তাহলে সমস্যাটা কোথায়? √2কে কেন তাহলে অমূলত সংখ্যা বলবো? হ্যাঁ বলবো। কেন বলবো? তার কারণ আমি তোমাকে বলেছিলাম যে তুমি তাকে p/q আকারে লিখবে, যেখানে p আর q দুটোই পূর্ণ সংখ্যা হবে, কিন্তু পূর্ণ সংখ্যার মধ্যে √2 নামে কিছু নেই, এরকম কোনো সংখ্যা পূর্ণ সংখ্যার মধ্যে নেই। তাই তুমি যেটা লিখেছো এটা হয়নি, p/q আকারে প্রকাশ কিন্তু এটা হয়নি। তাই তোমার যদি এরকম ধারণা থাকে যে আমি √2/1 করে দিলাম তার মানে এটা পূর্ণ হয়ে গেছে, না, এটা ভুল। তো এটা আমাদের অমূলত সংখ্যা। তাহলে আমি যদি রুট তাড়াতে না পারি, অনেক সময় বহুরূপে থাকে, মানে যেমন তুমি বাড়িতে থাকলে যেভাবে থাকো, অনেক সময় বাইরে বেরোলে কি আর সেইভাবে বেরো? একটু সেজে গুজে নানা রকমভাবে যাও, তার মানে কি তুমি মানুষটা চেঞ্জ হয়ে গেলে? না, তুমি মানুষটা সেই একই আছো। তো তেমনি অনেক সময় কি হয়,
রুট দিয়ে আমাদেরকে কনফিউজ করার চেষ্টা করতে পারে। যেমন তোমাকে রুট 16 দিয়ে দিয়েছে, দিয়ে জিজ্ঞাসা করছে এটা মূলত না অমূলত, এরকমভাবে তোমাকে কনফিউজ করার চেষ্টা করতে পারে এটা মূলত নাকি অমূলত। তো আমরা যদি এরকমভাবে পড়ি যে রুট থাকা মানে অমূলত হবে, তাহলে আমাদের কনসেপ্টটা ভুল হয়ে যাবে। আমরা যদি এইরকমভাবে পড়ি যে রুট থাকা মানেই অমূলত, তাহলে কনসেপ্টটা ভুল হয়ে যাবে। তাহলে আমাকে কিভাবে পড়তে হবে, যে সংখ্যা দেওয়া হবে যদি আমি রুট তাড়িয়ে দিতে পারি, তাহলে রুট যদি কোনোভাবে তাড়ানো না যায়, যদি রুট তাড়ানো না যায় তাহলে সেটা হয়ে যাবে অমূলত। কিন্তু যদি রুট আমি তাড়িয়ে দিতে পারি তাহলে কিন্তু সেটা মূলত হয়ে যাবে। যেমন রুট 16 মানে কি জানি 4 × 4, ভিতরে জোড়া হলে, রুটের ভিতরে যদি জোড়া থাকে সেটা একটা বেরিয়ে যায়, তাই রুট 16 মান হচ্ছে 4। অনেক স্টুডেন্টের এখানে ভুল কনসেপ্ট আছে, সেটা কি না, অনেক স্টুডেন্ট ভাবে রুট 16 মানে +-4, এই কনসেপ্টও অনেকের মধ্যে ঢুকে আছে। এটা একটা ভুল কনসেপ্ট, এইটা হবে না। রুট 16 একটাই নাম্বার, এটা কিন্তু দুটো নাম্বার নয়, তাই তার দুটো ভ্যালু হতে পারে না, এর একটাই ভ্যালু। দুটো নাম্বার, +4 একটা আলাদা নাম্বার, -4 একটা আলাদা নাম্বার, তাই রুট 16 হচ্ছে একটা নাম্বার, তো তার একটাই ভ্যালু হবে, কখনো তার দুটো ভ্যালু হতে পারে না। তাহলে স্যার আমরা যে পড়েছি আমরা কি ভুল শিখেছি? না, ভুল শেখনি। অনেক সময় হয়তো ভুল বুঝেছ, বা হয়তো যিনি পড়িয়েছেন তিনি হয়তো বোঝাতে পারেনি ঠিকভাবে, সে কারণে হয়তো তোমার মিসআন্ডারস্ট্যান্ড হয়েছে। দুটো কারণ হতে পারে, কিন্তু এটা এরকম নয়। এবার তার সম্বন্ধে আরও ব্যাখ্যা দিতে পারি আমি। আপাতত এইটুকু যা যা বললাম প্রত্যেকে বুঝেছো? একটু কনফার্ম করো। এইটুকু যা যা বললাম বুঝেছো? কনফার্ম করো। এবার যদি আমি এইটাকে একটু ব্যাখ্যা দিয়ে দিই যাতে আরও ক্লিয়ার হয়ে যায়। দেখো ব্যাপারটা কি হয়, বেশিরভাগ বইতে যেটা থাকে, ধরো হয়তো কোশ্চেনে দিয়েছে x² = 16, সেখান থেকে তোমাকে x এর মান জানতে চাইছে। তো সেখানে কি হয়, স্টুডেন্ট মানে বইতে লেখা আছে +-4, ঠিক আছে, এরকম লেখা আছে। আর স্টুডেন্ট কি করে, এখানে গন্ডগোলটা করে ফেলে, যখন ছোট্ট অবস্থায় পড়াশোনা করে তখন সে এটাকে আরেকটু ভেঙে ভেঙে করার চেষ্টা করে। সে প্রথমে লেখে x = √16, এরকম লেখে, তারপরে বলে √16 মানে +-4। এই জায়গাতে তার গন্ডগোলটা হয়ে যায়, এইটা হচ্ছে তার ভুল হওয়ার জায়গা। তাহলে তুমি বলবে স্যার ব্যাপারটা কি, তাহলে একটু ক্লিয়ার করে বললেন যে এই +-4 ব্যাপারটা কখন আসবে, তাহলে বা এই ব্যাপারটা কি হচ্ছে, দুটোর মধ্যে পার্থক্যটা কোথায়? দুটোর মধ্যে পার্থক্যটা হচ্ছে এই জায়গাতে, ভালো করে মন দিয়ে শুনবে, কারণ এগুলো ইন্টারভিউতে না তোমাকে ফেসে দিতে পারে। এই বেসিক কনসেপ্ট বহুত জনের প্রবলেম, তাই ইন্টারভিউতে কিন্তু তোমাকে এরকম কনসেপ্টে ফেসে দিতে পারে। তাই একটু ভালো করে শুনে নাও যে ব্যাপারটা কি হচ্ছে না, এই যে +-4 এরকমটা হয় কেন, হওয়ার পিছনে কারণ এটাই যে আমরা, এক সেকেন্ড, আচ্ছা এখন শুনতে পাচ্ছ? এখন শুনতে পাচ্ছ তো প্রত্যেকে? একটু কনফার্ম করে দেখো, মন দিয়ে শোনো। x² = ধরো 16 দেওয়া আছে, ব্যাপারটা কি দাঁড়াচ্ছে, এই যে +-4 হয় x এর মান, কেন হয় সেটা সবার আগে জানতে হবে। এটা হওয়ার পিছনে কারণ হচ্ছে যে তুমি যদি +4 কে স্কোয়ার করো, তার মানে বোঝায় +4 × +4, দুটো +4 এর গুণফল, তো সেটা হয়ে যায় 16, তাই এটাকে স্যাটিসফাই করে। আবার তুমি যদি x এর মান -4 নাও না, -4 এর হোল স্কোয়ার করো, সেটা মানে -4 এর সাথে -4 এর গুণ, সেটাও মাইনাসে মাইনাসে প্লাস হয়ে 16 হয়, মানে এটাকে স্যাটিসফাই করে। এই যে সমীকরণটা তোমাকে দেয়া হয়েছে, এখানে +4ও স্যাটিসফাই করে, -4ও স্যাটিসফাই করে, তাই এর দুটো মান, একটা +4 একটা -4। তার মানে স্যার আমি যদি x² = 16 থেকে পরের লাইনে আমি লিখতে চাই x সমান, তখন আমি কেমন লিখব? একটা স্টুডেন্ট যদি লিখতে চায় এটাকে, তাহলে তার লেখা উচিত এইরকমভাবে, x সমান +-√16, মানে রুটটা যখনই আমি x লিখতে যাব, তার মানে ব্যাপারটা হচ্ছে একটা মান +√16 আর একটা হচ্ছে -√16, এই দুটো মানকে তুমি স্কোয়ার করো, দেখবে 16 চলে আসবে, এইরকম দুটো মান। এবার এই +√16টা দেবে 4,
আর ওখানে মাইনাস থাকার জন্য বাইরে মাইনাসই থাকলো, আর √16 ভ্যালু হচ্ছে 4, তাই জন্য একটা +4 একটা -4। ভুলেও এটা ভাববে না যে √16 মানে +-4, এই কনসেপ্টটা ভুল। √16 কিন্তু একটা সংখ্যা, ওটা কিন্তু একটা নাম্বার, ওর দুটো ভ্যালু হতে পারে না। √16 ভ্যালু কত না, √16 ভ্যালু হচ্ছে 4। আমি কি বোঝাতে পারলাম? কনফার্ম করো। √16 ভ্যালু হচ্ছে 4, আমি কি বোঝাতে পারলাম? কনফার্ম করবে। কেউ যদি তোমাকে এরকম কোশ্চেন করে √x² মান কত হবে, √x² মান কত হবে, যেখানে x হচ্ছে বাস্তব সংখ্যা, বাস্তব সংখ্যা মানে এই যে যত নাম্বারগুলো পড়েছো না সবগুলোর মধ্যে বোঝায়। এরকম যদি বলে কেউ যে x হচ্ছে বাস্তব সংখ্যা, x একটা বাস্তব সংখ্যা, তাহলে বলো √x² মান কত হবে, বলতে পারবে কেউ? এমন কেউ আছো বলতে পারবে √x² মান কত হবে? কে বলবে? বলো, √x² মান কত হবে? ফেসে গেলে তো আবার ফেসে গেলে, আবার ফেসে গেলে। ফেসে গেলে আবার। ধরো কথার কথা তোমাকে এরকম দেওয়া হলো, কেউ দিল -4 তার হোল স্কয়ার দিয়ে রুট দিয়েছে, কেউ দিয়েছে 4 তার হোল স্কয়ার দিয়ে রুট দিয়েছে। প্রশ্ন হচ্ছে এর ভ্যালু কত হবে? দুটোর ভ্যালু বলো। রুট দিয়ে -4 হোল স্কয়ার দেওয়া আছে, আবার রুট দিয়ে 4 স্কয়ার দেওয়া আছে। দুটোরই 4 হবে, কিন্তু লোকে যে এরকম ভাবে করে দেয়, -4 হোল স্কয়ার আছে, হোল টু দি পাওয়ার রুট মানে হাফ করে দেয়, দিয়ে এরকম ভাবে কেটে দেয়, দিয়ে যে বলে -4, সেবেলা কি করব? করে তো, ঠিক বলছি না? বলো। হ্যাঁ সেটাই তো বলছি, ওইটাই তো কেটে কেটে দেখালাম আমি, যে ওরকম ভাবে করে না প্রত্যেকে, রুট আর স্কোয়ারটা কেটে গিয়ে এরকম করে দেয়। করেছো তো, ঠিক কি না? বলো। কিন্তু এটা ভুল। অ্যাকচুয়ালি মান কি হবে দেখো, আমি এক্ষুনি শেখালাম। এই মানটা যেটা হয় না, এই যে √x² যে মানটা হয়, এখানে সবসময় সেই মানটা হবে যেটা তোমার হয় 0 হতে পারে, নো প্রবলেম, 0 বাদ দিয়ে বাকি পজিটিভ মান। এই জন্য অনেকে এটাকে এরকমভাবে লেখে, মড একটা সাইন ব্যবহার করে, মড x। এই মড কথাটার মানে কি জানো? এই মড কথাটার মানে যে দুদিকে দুটো দাগ দিয়েছি, এটা পড়ে এরকমভাবে, মড x বলে পড়ে আর কি, অনেকে মোড x বলে, অনেকে মড x বলে, তো এইভাবে পড়ে। তো মড x যে পড়ে আর কি, এটার মানে কি জানো? এটার মানে হচ্ছে যে তুমি যা হোক ওখানে রেজাল্ট, ওখানকার রেজাল্ট যাই হোক, তোমার রেজাল্টটা হয় 0 হবে, নাহলে পজিটিভ হবে। মানে কেউ যদি তোমাকে বলে, মন দিয়ে শুনবে আমার কথাটা, কেউ যদি তোমাকে বলে যে রুট আন্ডার -4 হোল স্কয়ার দেওয়া হয়েছে, তো তোমার মান কি হবে? তোমার মান হবে, এক সেকেন্ড, পেনটা চলছে না হঠাৎ করে কেন? আচ্ছা, মান কত হবে? তোমার মান হবে এরকম ভাবে। আর এই যে মডের দাগটা দেয়া না, এটা মানে সবসময় রেজাল্টটা মানে 0-র ক্ষেত্রে এরকম দাগ থাকলে সেটা 0 হবে, বাকি সবসময় পজিটিভই হবে। মড অফ -4 ভ্যালু কত হবে? 4। মড অফ -2 ভ্যালু কত হবে? 2। তাই একটা কথা মনে রেখে দিও যে রুটের ভিতরে যাই থাকুক না কেন, যদি তোমাকে রুট দিয়ে রেজাল্টটা নেওয়া হয় না, সেই যে রেজাল্টটা আসে
সেই রেজাল্টটা শূন্যর ক্ষেত্রে তো শূন্য হয়, বাকি সবসময় পজিটিভ হয়। এই কথাটা মাথায় রাখতে পারো, কাজে দেবে। ঠিক আছে, মানে -4 হোল স্কোয়ার লিখলাম, এইটা মানে কিন্তু অ্যাকচুয়ালি √16, তো সেটা কিন্তু 4ই হবে। হ্যাঁ, এর মানটা একবার 4 একবার -4 এরকম হতে পারে না, ভুল কনসেপ্ট। তাই এটা মাথায় রাখবে যে সব সময় আমরা যদি যে নাম্বার নিই এরকমভাবে এর 2 এর হাফ কেটে দিলাম, এরকম ঘটনা নয়। এখানে আমরা ছোটোবেলাতে যেগুলো করি সেক্ষেত্রে হয়ে যায় অনেক সময় আলাদা ব্যাপার, কিন্তু ওই ব্যাপারটা নয়। অরিজিনালি এই কথাটা মাথায় রাখবে যে √(x²) ভ্যালুটা কি হবে? mod x। এই মড মানে কি না, রেজাল্টটা যখন লিখবো সেটা সবসময় হয় শূন্য থাকলে শূন্য, শূন্যের কেসটা যদি বাদ দিয়ে আমি যদি এখানে এক্সটাকে ≠0 কোনো সংখ্যা বলি, তাহলে কিন্তু সর্বদা এই ভ্যালুটা পজিটিভ হয়ে যাবে, পজিটিভ, সর্বদা পজিটিভ হবে। -4 থাকলে হবে 4, -3 থাকলে হবে 3। তো যেমন √9 তার ভ্যালু কত হবে? 3। এইটুকু মনে রাখো, আর বাকি কিচ্ছু লাগবে না। বোঝাতে পারলাম? এইটুকু শুধু মনে রাখো, আর বাকি কিচ্ছু লাগবে না। একটু অ্যাডভান্স জিনিস জানিয়ে রাখছি, কারণ কোশ্চেনের লেভেল প্রচুর হাই হতে যাচ্ছে, তো একটু জিনিস এগুলো জেনে রাখার দরকার। ঠিক আছে, একটু ঘুরিয়ে ফিরিয়ে বলে দিল, হয়তো মড সাইনটা ব্যবহার করলো না, কিন্তু বলে দিল রেজাল্ট সর্বদা ধনাত্মক হবে, এরকম বলে দিল। ঠিক আছে, তো তখন তুমি কেস খেয়ে গেলে। ওই জন্য আমি ঘুরিয়ে ফিরিয়ে বলে রাখলাম, যাতে তুমি কোনো রকমভাবে ফেসে না যাও। বেশ, তাহলে দেখো আমি তোমাকে এরকমভাবে 4টে অপশন দিয়ে দিলাম, √16, √5, √3 আর দিয়ে দিলাম √7। দিয়ে বললাম বলো তো নিচের কোনটি অমূলত সংখ্যা নয়? নিচের কোনটি অমূলত সংখ্যা নয়? অ্যান্সার দাও। অমূলত সংখ্যা নয়, নিচের কোনটি অমূলত সংখ্যা নয়? নিচের কোনটি অমূলত সংখ্যা নয়, এটা ধরো কোশ্চেন দিলাম। তো দেখো আমি বলেছিলাম কি, যে সংখ্যাকে তুমি রুট তাড়াতে পারবে, রুটকে যদি তাড়িয়ে দিতে পারো, তাহলে সেটা কিন্তু হয়ে যাবে মূলত সংখ্যা। ঠিক আছে, আর যেখান থেকে তুমি রুট কোনোভাবে তাড়াতে পারবে না, সেগুলো হয়ে যাবে কিন্তু অমূলত সংখ্যা। তো এগুলো হচ্ছে অমূলত সংখ্যা। আমাদের চাইছে কোন অমূলত সংখ্যা নয়, অমূলত সংখ্যা নয় মানে মূলত সংখ্যা। তো দ্যাট মিনস অপশন এ হবে 1 হবে রাইট অ্যান্সার। এই বলো তো প্রত্যেকে বুঝেছো? একটু কনফার্ম করো, প্রত্যেকে বুঝেছো? নাম্বার সিস্টেম, বারবার বলছি, নাম্বার সিস্টেম ভীষণ ভালোভাবে পড়তে হবে। বলো কি বলছো, বলো। ওই 4ই হবে। √(-4) হোল স্কয়ার যদি থাকে, এর মান লিখবো এরকমভাবে mod of -4, আর এই সাইনটা দিয়ে দেওয়া মানে এর পজিটিভ ভ্যালুটা নিতে হবে, তো 4 হবে। বুঝলে? ক্লিয়ার? বেশ, আমরা তাহলে বাস্তব সংখ্যা কাকে বলবো না, মূলত সংখ্যা আর অমূলত সংখ্যা মিলে আমরা পাবো বাস্তব সংখ্যা। মূলত সংখ্যা আর অমূলত সংখ্যা মিলে আমরা পাবো বাস্তব সংখ্যা। তাহলে বাস্তব সংখ্যা কাকে বলবো না, মূলত সংখ্যা আর অমূলত সংখ্যা মিলে যা পাবো সেটা হয়ে যাবে আমাদের বাস্তব সংখ্যা। মূলত আর অমূলত দুটো মিলে যেটা পাবো সেটা হবে আমাদের বাস্তব সংখ্যা। এটার আনসার দিয়ে দাও তো দেখি। আমরা 10 মিনিট একটু কোশ্চেন আলোচনা করে নিই। আমরা 10 মিনিট ক্লাস করব, সেই 10 মিনিটে আমরা একটু কোশ্চেন আলোচনা করে নেব। শূন্য সংখ্যাটা নিচের 4টে অপশনের মধ্যে কোনটা হবে? পূর্ণ সংখ্যা কিন্তু মূলত সংখ্যা না, মূলত সংখ্যা কিন্তু বাস্তব সংখ্যা নয়, অখণ্ড সংখ্যা কিন্তু পূর্ণ সংখ্যা নয়, অখণ্ড সংখ্যা কিন্তু স্বাভাবিক সংখ্যা নয়। কোনটা হবে? ভালো করে পড়ে আনসার দাও। শূন্য সংখ্যাটা হলো 4টে অপশন দেওয়া আছে, এ বি সি ডি। কোনটা হবে শূন্য সংখ্যাটা? আমরা যদি একটু ছোট্ট করে এঁকে নেই, তাহলে সব থেকে ছোট ছিল এন। এনে কিন্তু শূন্যের জন্ম হয়নি, তখনও শূন্য তখনও জন্ম করেনি, জন্ম হয়েছে কোথায় গিয়ে? ডব্লিউতে। ডব্লিউতে প্রথমে শূন্য এসছে। ডব্লিউর উপরে কে থাকে? ডব্লিউর উপরে থাকে জেড। জেটের মধ্যেও শূন্য থাকবে, কারণ ডব্লিউর মধ্যে আছে। আবার হচ্ছে কি, তারপরে এসছে কে? জেটের উপরে আছে কিউ, রেশনাল নাম্বার। কিউর উপরে কে আছে? কিউর উপরে হচ্ছে রিয়েল নাম্বার, বাস্তব সংখ্যা। এই কিউর সাথে ইরেশনাল নাম্বার মিলে বাস্তব সংখ্যার ফ্যামিলি পাওয়া যায়। তো এইরকমভাবে শূন্যের জন্মটা হয়েছে
হোল নাম্বার থেকে। তাহলে শূন্যটা নেই কোথায়? ছবিতে শূন্যটা নেই কোথায় গো? শূন্য দেখো হোল নাম্বারের মধ্যে আছে, শূন্য জেটের মধ্যেও আছে, শূন্য কিউর মধ্যেও আছে, শূন্য বাস্তব সংখ্যার মধ্যেও আছে। নেইটা কোথায় শূন্য? শূন্যটা এন এর মধ্যে নেই, আর অমূলত সংখ্যাতেও শূন্য নেই। শূন্যটা অমূলত সংখ্যায়ও নেই, শূন্যটা স্বাভাবিক সংখ্যায় নেই। যতগুলো অপশন আছে বলছে শূন্যটা মূলত সংখ্যা না, কথাটা ভুল, কারণ শূন্য তো মূলত সংখ্যা। শূন্য বাস্তব সংখ্যা নয়, কথাটা ভুল, শূন্য তো বাস্তব সংখ্যা। শূন্য পূর্ণ সংখ্যা নয়, কথাটা ভুল, শূন্য স্বাভাবিক সংখ্যা নয়, কথাটা ঠিক। তাহলে শূন্য একটা অখণ্ড সংখ্যা, কিন্তু স্বাভাবিক সংখ্যা নয়। প্রত্যেকে বুঝেছো? অপশন ডি হবে রাইট অ্যান্সার। অপশন ডি হবে রাইট অ্যান্সার। প্রত্যেকে বুঝেছো? কনফার্ম করো। তাহলে দেখো শূন্য কি, আমি বারবার একটা কথা বলি যে অনেক সময় কি হয় জানো তো, ভালো মানুষকে খোঁজাটা কিন্তু কষ্টের, কারণ এত বহুরূপী আজকের দিনে কে ভালো সেটা বোঝাটা বড্ড কঠিন। সামনে এক দেখাচ্ছে, বাইরে আলাদা। এই কারণে এরকম পরিস্থিতিতে যখন পড়বো আমরা চেষ্টা করব খারাপটাকে খোঁজা। ঠিক আছে? খারাপ খোঁজার জন্য টেকনিক কি বলেছিলাম? ইচ্ছে করে বলবো যে এই ধরো একটা ছেলে খারাপ কিনা প্রমাণ করতে চাই, তাকে ইচ্ছে করে কি বলবো, এই দে না একটা সিগারেট। ঠিক আছে? এবার যদি খায় তাহলে সে বলে এই নে। এবার এমন ভাব দেখালাম যেন আমিও খাই। ঠিক আছে? এবার সে ধরা পড়ে গেল খারাপ কি ভালো। তো এরকমভাবে এমন কোনো কথা নেই যে সিগারেট খেলে খারাপ, আমি একটা কথার কথা বললাম আর কি, মানুষ যেটা ভাবে সেটাকে নিয়ে বললাম আর কি। কিন্তু কোনো কিছুর খারাপ ভালো ডিপেন্ড করে মানুষের মেন্টালিটির উপর। যে মদ খায় সে বলবে মদ খায়, যে তাকে ভালো বলবে, যে মদ খায় না তাকে খারাপ বলবে। ডিপেন্ড করছে মানুষের উপর, এগুলো নিয়ে কোনো আলোচনা করার দরকার নেই। তো আমি যে জিনিসটা বোঝাতে চাইলাম, বেসিক একটা ব্যাপার বোঝাতে চাইলাম যে শূন্য সংখ্যাটা তাহলে কি অখণ্ড সংখ্যা, কিন্তু স্বাভাবিক সংখ্যা নয়। বুঝেছো? প্রত্যেকে কনফার্ম করবে। বুঝেছো? প্রত্যেকে কনফার্ম করবে। পরের কোশ্চেন, একটা ধনাত্মক যুগ্ম মৌলিক সংখ্যা, স্বাভাবিক সংখ্যা কাউন্টিং নাম্বার, আগেই বলে দিয়েছি 1 2 3 4 5 6 কাউন্টিং নাম্বার, 1 2 3 4 5 6 রোল নাম্বার যেমন ক্লাসে হতো আর কি। ঠিক আছে? তো সেইগুলো হচ্ছে স্বাভাবিক সংখ্যা। ওকে, 1 2 3 4 5 6 ডট ডট করে। আচ্ছা, মৌলিক সংখ্যা তো আমরা পড়িনি, তবে এটা চেষ্টা করো আনসার যদি পারো। আমি পরের দিন মৌলিক সংখ্যা পড়বো। জোড় সংখ্যা কাকে বলে, বা যুগ্ম সংখ্যা? না, যে সমস্ত সংখ্যাকে 2 দিয়ে ভাগ যায়, যে সমস্ত সংখ্যাকে 2 দিয়ে ভাগ যায় তাদেরকে আমরা যুগ্ম সংখ্যা বা জোড় সংখ্যা বলে থাকি। ঠিক আছে? যুগ্ম মৌলিক সংখ্যা বলছে একটা ধনাত্মক যুগ্ম মৌলিক সংখ্যা হলো কে? এখানে ধনাত্মক যুগ্ম মৌলিক সংখ্যা। মৌলিক সংখ্যা আমরা পড়িনি, যেহেতু যারা জানো তারা আনসার দাও। আমি মৌলিক সংখ্যা যখন পড়বো এই কোশ্চেনটা যথারীতি আরেকবার আলোচনা করব। এখন আমরা এইরকমভাবে পড়াশোনা করব যে তুমি আগে কিছু জেনেছো, তার উপর বেস করে কিছু কোশ্চেন আলোচনা করব, এবং আমরা যা পড়লাম সেটা বেস করে। কারণ কিছু জিনিস, অজানা জিনিস একবার আলোচনা করলে যখন আমরা এটাকে শিখবো তখন আরও ভালো করে শেখা হয়, বা আমাদের মনে পড়ে আরে এই কোশ্চেনটা সেদিন বলেছিল তখন তো পারেনি, আজকে স্যার পড়িয়ে দিতে পারলাম, বা খুব ভালো। তো এই ব্যাপারটা চলে আসে। তো যারা জানো বলো, আনসারটা মেসেজ বক্সে দিয়ে দাও। একটা ধনাত্মক যুগ্ম মৌলিক সংখ্যা কি? পজিটিভ ইভেন প্রাইম নাম্বার। তো যারা জানে তারা আনসার বলছে 2। আমরা কিন্তু পড়বো, তাই এখন আলোচনা করলাম না, চলে যাচ্ছি আমরা পরেরটা। এটা আমরা পড়ে নিয়েছি। √11 দশমিক বিস্তার কি হবে? আচ্ছা, সসীম দশমিক কথাটার মানে কি? এই যে দশমিকে যখন রূপান্তর করেছিলাম না, যেমন ধরো 1/2 কে যখন দশমিকে রূপান্তর করেছিলাম, দশমিকের পরে একটা টাইমে গিয়ে শেষ হয়ে গেছিল, এই যখন ফিনিশ হয়ে যায় সেটাকে বলা হয় সসীম দশমিক। তাহলে 0.5 এরকম কেস হয়েছিল সসীম দশমিক। তো 0.5 হয়েছিল, কিন্তু √11 এর ব্যাপারটা কি হচ্ছে? আচ্ছা, প্রথমে বলো তো √11 মূলত সংখ্যা না অমূলত সংখ্যা? প্রথমে বলো তো √11 মূলত সংখ্যা না অমূলত সংখ্যা? √11 হচ্ছে অমূলত সংখ্যা। আচ্ছা, অমূলত সংখ্যার আরেকটা ডেফিনেশন লিখে রাখো। অমূলত সংখ্যার আরেকটা ডেফিনেশন লিখে রাখো। যে সমস্ত সংখ্যাকে, অমূলত সংখ্যার আরেকটা ডেফিনেশন লিখে রাখো, যে সমস্ত সংখ্যাকে দশমিকে রূপান্তর করলে, যে সমস্ত সংখ্যাকে দশমিকে রূপান্তর করলে শেষও হবে না এবং পুনরাবৃত্তিও হবে না। শেষও হবে না এবং পুনরাবৃত্তিও হবে না। শেষ হবে না মানে তাকে বলে অসীম,
পুনরাবৃত্তি হবে না মানে তাকে বলে অনাবৃত্ত, আবৃত্তর নয়, অনাবৃত্ত। তো অমূলত সংখ্যা অসীম এবং অনাবৃত্ত, তিনটে অমূলত সংখ্যা অসীম এবং অনাবৃত্ত। অমূলত সংখ্যা অসীম এবং অনাবৃত্ত। অসীম মানে শেষ হবে না দশমিকে রূপান্তর করলে, অনাবৃত্ত মানে ওরকম একই জিনিস রিপিট আসবে না। যেমন 1/3 হচ্ছিল, 1/3 0.3333 ডট ডট করে আসছিল বারবার রিপিট, কিন্তু এটা এরকমভাবে হবে না। তুমি যখন √11কে দশমিকে প্রকাশ করবে সেটা না হবে এরকম শেষ, না হবে বারবার রিপিট। তাই এটা হচ্ছে অমূলত সংখ্যা অসীম এবং অনাবৃত্ত। এবার বলো তো এখানে তাহলে আনসারটা কোনটা হবে? এটা তো একটা অমূলত সংখ্যা, তাহলে অমূলত সংখ্যা দশমিক বিস্তার করলে সেটা কি হবে? অসীম এবং অনাবৃত্ত। অসীম এবং অনাবৃত্ত, শেষও হবে না এবং এর তুমি বার ওরকমভাবে একই জিনিস রিপিট আসবে না। আচ্ছা √11কে দশমিকে কেউ রূপান্তর করে বলো তো ভ্যালু কত হবে? দেখি কে পারে। √11-এর দশমিক বিস্তারটা করো দেখি, দশমিকে প্রকাশ করলে কত আসবে? কেউ পারবে? কিভাবে করব বলো, যে পারবে সে বলো আমাকে কিভাবে করব। কে গো, কেউ বলো। 11-এর পরে কিছু নেই মানে 0 0 0 0 করে নেবে। যেহেতু রুট থেকে রুটকে তাড়াতে চাইছি, মানে রুটের রেজাল্টটাকে রুট থেকে বের করতে চাইছি, তো এই কারণে জোড়ায় জোড়ায় নেবে, জোড়ায় জোড়ায় যতগুলো শূন্য নেবে জোড়ায় জোড়ায় নেবে। এবার যেমন তোমাকে যদি কেউ বলতো √16-র মান কত হবে, বা কথার কথা √125-এর মান কত হবে, এইটা বের করার জন্য ছোটবেলাতে কিভাবে করতাম বলো তো? এটা তো বলতে পারো, কে বলবে? √125 যদি বের করতে চাইতাম, আচ্ছা আমি এটা দিই দেখি। আচ্ছা আমি আগে এইটা বলি, বলো √625 দিলাম, এইটা যদি কেউ বের করতে বলতো কত হতো, কিভাবে করতাম? বাম দিক থেকে জোড়া নিতাম, এর কেউ নেই মানে এরকমভাবে নিয়ে দেয়। এবার কি করতাম? মিউট করো, কারোর একটা সাউন্ড হচ্ছে প্রচুর। হ্যাঁ, যার সাউন্ড হবে না সে বলো, যার এক্সট্রা সাউন্ড আসবে না সে বলো। কি করতাম? বর্গতে নিতাম, 2 দুনে 4, তাই তো? সুব্রত মিউট করো, সুব্রত বড্ড সাউন্ড আসছে। 2 দুনে 4 এরকম করতাম তো, 1 1 1, 2 দুনে 4, 3 3 9, কিন্তু 3-এ বেশি হয়ে যাবে তাই 2 দিয়ে নিতাম, 2 দুনে 4, এখান থেকে 2 নামলো, পরের স্টেপে একসাথে জোড়া নামতো, জোড়ায় জোড়ায়, এরা যেখানে যায় জোড়ায় জোড়ায়, তো হয়ে গেল 225। নিয়ম ছিল এটা যা ছিল এখানে এসে ডবল হয়ে যেত। তারপর দেখতাম কত দিয়ে যাবে, যদি 3 দেই তাহলে হচ্ছে 40 3 120, অনেক কম হয়ে যাচ্ছে। 4 দিলে 4 4 16, 5 দিলে 45 5-এ 40 5-এ 200, 5 5 25, হ্যাঁ 5-এ মিলে যাচ্ছে। তো এইভাবে করতাম, আনসার হতো 25। তো √625 তার ভ্যালু হচ্ছে 25। কি গো, বুঝেছো? কনফার্ম করো, কনফার্ম করো প্রত্যেকে। √625-এর ভ্যালু এরকম বের করতাম। এখানে স্ট্র্যাটেজি সেম থাকবে, যেমন √625 বের করলে তেমনি যদি তোমাকে √11-এর ভ্যালু বের করতে বলে স্ট্র্যাটেজি সেম থাকবে। এবার 11-এর পরে তো কেউ নেই, তাই দশমিক ভেবে 0 0 করে নেবে, তুমি যতগুলো খুশি নিতে পারো। আমি 6টা নিলাম, 2 4 6 এরকম করে। প্রথমে কত দিয়ে দেব কে বলবে? প্রথমে 3 3 9, 2 নামলো, দশমিক ওখানে আছে, দশমিক নিচের জিরোকে অ্যালাউ করছে না নামতে, তাই এখানে দিয়ে দেব, তো ডবল 0 নেমে যাবে, এখানে জোড়ায় জোড়ায় নামবে। 3-এর ডবল হয়ে গেল এখানে 6, কত দিয়ে যাবে? 60 3 180, 3 3 9, 63 3 189, 11 নামলো, পরের জোড়া নামবে আবার, 33 হয়ে যাবে, এখানে 66, 1 দিয়ে যাবে, তো 661, এরকমভাবে চলতে থাকবে। তো 3.31 অ্যাপ্রক্সিমেটলি আনসার। এটা চলতে থাকবে এরকম আজীবন।
আজীবন চলতে থাকবে, শেষ নেই। তো 3.31 অ্যাপ্রক্সিমেট আনসার। তাহলে তোমরা একটা বের করে দেবে, দিলে আমি ছুটি করব। তোমরা একটা বের করে দাও, এটা ডট 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 করে চলতে থাকবে, আমি অ্যাপ্রক্স বললাম। √3 মান কত হবে এটা তোমরা বের করে দাও। √3 মান দিলে ছুটি করব। √3 মান কত হবে? রাত্রি হয়ে গেছে, 10টা বেজে গেছে, ছুটি করব। এটা বের করে দাও, দিলে ছুটি করব। √3 মান কত হবে? ফটাফট দেখি কে পারে। দশমিকের পর 3 ঘর পর্যন্ত নেবে, দশমিকের পর 3 ঘর পর্যন্ত চাই, দশমিকের পরে 3 ঘর পর্যন্ত আমি আনসার চাই। দেখি কে বের করতে পারে √3 মান। এটা বের করে দিলে ছুটি হবে। $2.5 বলছ, হচ্ছে না গো, ভালো করে করো। $1.73, আর এক ঘর নিয়ে নাও, আর এক ঘর। 1.732, ভেরি গুড। 1.732, ভেরি গুড। কি করব দেখে নেই, একটা আনসার পেয়ে গেছি আমি। থ্যাংক ইউ, পেরেছে লক্ষ্মী মেয়ে। চলো আমরা একবার দেখে নিই। তাহলে এখানে 3 লিখে তারপর দশমিকের পরে 3 ঘর যদি নিতে চাই তাহলে 6টা শূন্য দেব, জোড়ায় জোড়ায় করে। যতগুলো ঘর নেব তার ডবল শূন্য দেব, ব্যাস। এবার হচ্ছে তো 3 কত দিয়ে যাবে? প্রথমে 1 1 1, 2 2 4 হলে বেশি হয়ে যায়। 2 দশমিক অ্যালাউ করছে না পরের জিরোকে নামতে, তাই দশমিক এখানে দেব, পরের জিরো নেমে গেল। 1 ডবল হলো 2, কত দিয়ে যাবে গো? দেখো 7, 7 7 49, 9 হাতে 4, 7 18, তাই তো? ঠিক লিখলাম? এর বেশি হলে বেশি হয়ে যেত তখন। তাহলে 7 দিয়ে যাচ্ছে, 11 নামলো, পরের আবার 2টো শূন্য নামলো। তো ওখানে 1.17 থেকে এখানে হয়ে যাবে 34। কত দিয়ে যাবে? 3 দিয়ে। 3 3 9, বুঝবো কি করে? এইটার সাথে গুণ করে বুঝবো। এটা দেখো 4 যদি দিতে তাহলে 4 3 12, 1200 হয়ে যেত, পেরিয়ে যেত। তাই 3 দিয়ে দিলাম। তাহলে 3 3 9, 3 4 12, 12 2 হাতে 1, 3 3 9 1 10, 1029। ঠিক লিখেছি? তাহলে 10 থেকে 9 বাদ দিলে 1, 9 থেকে 2 বাদ দিলে 7। এই ঠিক লিখেছি তো? পরের 2টো শূন্য নামলো। 173 ডবল কত হবে গো? কে বলবে? বলো। 246, ঠিক কি না? না 346? ভেরি গুড, ভেরি গুড, ভেরি গুড, ভেরি গুড, 346। এটাই দেখতে চাইছিলাম। চলো 173 ডবল করে দিলাম, 2 দিয়ে গুণ করা সিম্পলি। তো 346। এবার কত দিয়ে দেব? এখানে আমি কত বসাবো? দেখো 1 যদি দিতাম তাহলে 3461 হতো। 2 বসালে 6800 সামথিং হয়ে যায়, মানে চলে এসছে আমাদের রেজাল্ট। 2 দিয়ে যদি দেই তাহলে 2 2 4, 2 6 12, 12 2 হাতে 1, 2 4 8 1 9। আচ্ছা 9 হলো, 2 4 8 1 9। আর কিছু আছে? 2 3 6, আরেকবার আমি রিপিট করছি এই জায়গাটা। 2 2 4 হলো, ঠিক আছে। তারপর 2 6 12, 12 2 হাতে 1, 2 4 8 1 9, 2 3 6, এরকম দাঁড়াচ্ছে তো। আবার এখান থেকে নামবে, আবার কন্টিনিউ চলবে, কিন্তু আমি তোমাকে এই বুঝিয়েছিলাম। দশমিকের পরে 2 ঘর হলে 1.73 বলতাম, 3 ঘর পর্যন্ত চেয়েছিলাম 1.732। বলো তো পর থেকে বুঝলে কিনা কনফার্ম করো। পর থেকে বুঝলে কিনা কনফার্ম করো। তোমাদের জন্য হোমওয়ার্ক থাকলো, বাড়িতে একটা করবে। √0.2 এর মান কত হবে বাড়িতে করে নিয়ে আসবে, এটা তোমার হোমওয়ার্ক। √0.2 কত হবে বাড়িতে করে নিয়ে আসবে। ওকে,
আজকে এই পর্যন্ত, চলো ভালো থেকো, গুড নাইট, প্রত্যেকে ভালো থাকবে এবং সবাইকে ভালো রাখবে।